না আমি একদম ছোটবেলা থেকেই আই রিয়েলি লাভ, এমনি অর্গানিক্যালি হয়েছে। মানে আমি অ্যাকচুয়ালি প্রচুর প্রচুর সিনেমা দেখতাম, মানে হ্যাঁ। আমি টিভির পোকা ছিলাম আর কি। এবং ভিসিপি বলেছিল, প্লেয়ার আচ্ছা। ছিল, তো ওটা ওরকম ভাড়া করে আনতো, একটা রাতে ঠিক আছে 3টে সিনেমা দেখা হবে, এরকম একটা প্রচলন ছিল। আর তোমরা পরপর দেখতে পরপর ব্যাক টু ব্যাক দেখতাম। মল্লিকে যতটা মানে করে আগে ওটা শঙ্কর ছিল। ওটা আগে শাঙ্কার ছিল, আমি ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে যে দেখ 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 এটা দেখ, এটা কার্টুনই, ওকে বুঝিয়ে বাজিয়ে ঢবের কীর্তন দিয়ে আমি চালিয়েছি। হ্যাঁ। তখন চালিয়েছি, ও জীবনে সিনেমা দেখতো না, ও সিনেমা দেখতোই না, মানে ও কার্টুনই দেখতো খালি। ছোট ছেলে ছিল এমনি, ও গ্লু হয়ে গেছে। আমি দেখি হাঁ করে দেখছি। দেখো আমার তামিলের কে বেস্ট মনে হয়। আমারও সেম। এটা আমি বলতে চাই, তামিলকে সবাই বলে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি বেস্ট। যে আরো কিছু লোকেরা দাঁড়িয়েছে, কিন্তু তারা এবার ঝামেলা করছে। এবার জানা গেল যে ওটা হচ্ছে রামগোপাল বর্মার ফ্যান ক্লাব, তারা আবার ওকে বাঁচাতে এসেছে। ঠিক আছে, শঙ্করের অ্যাসিস্ট্যান্ট কে ছিল অ্যাটলির অ্যাসিস্ট্যান্ট কে সিবি চক্রবর্তী, ডন বলে ছবিটা করে। সিবি চক্রবর্তী এখনো তো করছে, রজনীকান্ত। মালায়ালাম সিনেমাকে তো একটা টাইমে সফট পর্ন ইন্ডাস্ট্রি বলা হতো, মাল্লু পর্ন এরকম ভাবে বলতো। ওটা তো অনেকদিন আগে, ওটা হ্যাঁ, সেই তো বাংলা সিনেমার অ্যাকচুয়ালি ইকোনমিক্স ডেড হয়ে গেছে যে উত্তম কুমারের সাথে সাথে। ঠিক আছে, তারপর থেকে যা হয়েছে, কারণ ঠিক আছে তুই একটু ক্রেডিট দিয়ে দিস প্লিজ, তোর আমার চ্যানেল একটু ক্রেডিট দিয়েছিস ভাই, তাহলে আমার একটু সাবস্ক্রাইবার ঢুকবে। বলে হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি দেখলাম যে ওটা মিম বানিয়েছে, অনেক বেশি হার্শ অনেকটা শোনা যেত, এখন একটু সফট হয়েছে। এটা কি মানে ইন্টেনশনাল? না দেখো আমি তোমাকে একটা বলছি, ঠিক আছে, দুটো কথা আমাকে সৃজিতদা বলেছিল, আমি মনে রাখবো ছোটবার। দুবার দুটো আলাদা কনটেক্সটে কথা আছে। একটা আমাকে বলেছিল কি, কিন্তু ইয়াশ চোপড়া কি করছে, বাইরে ঝোড়ে বৃষ্টি হচ্ছে, ভিতরে দারগার মধ্যে একটা কোনায় গান হচ্ছে, সেটআপটা দেখবে তো একবার, কতগুলো জুনিয়র আর্টিস্ট সেটটা কিভাবে তৈরি করছে। এটা কিন্তু নর্মাল একটা ড্রামা সিন, ইটস আ ইমোশনাল সিন। হাই গাইজ, আপনারা দেখছেন টিম এবং আমি শাশ্বত। আর বিফোর স্টার্টিং দ্য পডকাস্ট আমি জাস্ট একটা ছোট্ট কথা বলতে এসেছি যে এই পডকাস্টটা অরিত্রদার সাথে করার আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল এবং ফাইনালি এটা হলো। আপনারা অনেকে রূপমদার সাথে পডকাস্ট দেখার পর কমেন্টে জানিয়েছিলেন, তার জন্য আজকে এই ভিডিওটা আসছে। তো আপনারা পারলে পুরোটা দেখবেন, কেমন লাগছে আমাদের জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে বক্তব্য জানাবেন আপনাদের। আর হাইপ বলে একটা বাটন আছে, এটাতে যদি আপনারা প্রেস করেন আমাদের ভিডিওটা আরো কিছু লোকের কাছে পৌঁছে যাবে, তো সেটাও দেবেন। আর কি, বাকি এনজয় দ্য পডকাস্ট। এবং এই পডকাস্টটার শেষে একটা সারপ্রাইজও আছে। 2018-তে একটা বাচ্চা ছেলের গল্প এটা বেসিক্যালি, যে 2018-তে তার কাছে প্রথম সদ্য মোবাইল এসছে এবং মোবাইল আসার পরে যেহেতু সে ছবি ভালোবাসে তাই ফিল্ম রিভিউ সার্চ করছে। এবং সেই সূত্রে এক যে ছিল রাজার রিভিউ দেখতে গিয়ে, পুজো রিলিজ ছিল ওই সময়, সেই সূত্রে একটা রিভিউ চোখে পড়ে। এবং তারপর 2018-র পর থেকে অলমোস্ট 7 বছরের বেশি কেটে গেছে এবং হার্ডলি আমার মনে হয় আমার একটা দিনও কাটেনি যেখানে সেই ব্যক্তির ভিডিও দেখিনি। এই প্রসেসে এই 7 বছরের মধ্যে আমরা বিভিন্ন ছবি নিয়ে জানতে পেরেছি, বাংলা ইন্ডাস্ট্রিও একজন রিভিউয়ার পেয়েছে এবং রিভিউয়ার কমিউনিটিও একজনকে দেখে আরো গ্রো করতে পেরেছে। তো আজকে ফাইনালি সেই লোকটার সাথে দেখা হচ্ছে। মানে এটা লিটারালি একটু অত্যুক্তি শোনাবে, কিন্তু আমার কাছে এটা একলব্যের কাছে দ্রোণাচার্যের মোলাকাতের মতো আর কি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো অরিত্রদা আমাদের সাথে আছে, অরিত্রস জ্ঞান। কেমন আছে অরিত্রদা? এই চলছে, থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা ইন্ট্রোডাকশন বিশাল মানে গানে চড়িয়ে দিলে। এক্স্যাক্টলি সত্যি, মানে একদম সত্যি ঘটনা। আমি তোমায় বলেওছি অনেকবার যে রেগুলারলি প্রচন্ড ফলো করি। এবার আমি প্রথম প্রশ্নটা এটা করি যে তুমি ধরো এতগুলো কাজ করছো, মানে ফিল্মেও লিখছো, রিভিউ করছো, অ্যানালিসিস করছো, আবার ও মানে পডকাস্টও করছো, তার সাথে চাকরিও করছো। এই মাল্টিটাস্কিংটা তুমি কি করে সামলাচ্ছ? দেখো ব্যাপার হচ্ছে কি বলতো, মানে অ্যাকচুয়ালি একটা কাজের উপর ফোকাস করে করলেই সব থেকে ভালো হয়, এটা মানে ডেফিনেটলি সেটা তুমি বেশি এক্সেল করতে পারবে। বাট প্রবলেম হচ্ছে, দেখো আমি প্রথমে ইউটিউব যখন স্টার্ট করেছিলাম, আমি স্টার্ট কেন করেছিলাম প্রথমে সেই কারণটা হচ্ছে যে আমি তার আগে শর্ট ফিল্ম বানাচ্ছিলাম, তখন কলেজে পড়ছিলাম, আমরা বিভিন্ন ফেস্টিভ্যালসে যাচ্ছিলাম, সেখানে কিছু লোকে দেখতো, আর ইউটিউবে দিলে তখন 2-3 হাজার 4 হাজার 5 হাজার ভিউ একটা বড় ব্যাপার ছিল। তখন এই 4G বুম হয়নি আর কি, মানে যেরকম ভাবে মানে জিওর ওই ব্যাপারটা হয়নি, 2016 সালের আগের ঘটনা বলছি। তো আর 2016-তে জাস্ট লঞ্চ করেছে, মানে তো সেই মুহূর্তেই তো সঙ্গে সঙ্গে বুম হয়ে যায় না, সেটা তো একটা টাইম লাগে। তো সেই সময় তো তখন আমরা শুরু করেছিলাম এবং প্রথমে আমাদের একটা চ্যানেল ছিল ফিল্মি ফ্রিক, সেখানে আমরা ওই শর্ট ফিল্মগুলো যেগুলো আমরা ফেস্টিভ্যালে ঘোরাতাম তার পরবর্তীতে ওখানে আপলোড করতাম, তো ওখানে যা ওই ভিউজ আসতো। তারপরে আমাদের কলেজে কিরণ ছিল, কিরণ পপুলার হয়ে যায়, তো আমরা দেখি যে এটা একটা মানে রাস্তা যে আরো বেশি লোকের কাছে পৌঁছানো যেতে পারে। এবার রেগুলারলি তো তুমি তো রোজ তো একটা শর্ট ফিল্ম বানাতে পারবে না, পসিবল না। তো তাহলে আমি কি করতে পারি, আমি কি পারি, আমি ফিল্ম রিভিউস পারি, আমি ফিল্ম নিয়ে আলোচনা করতে পারি, আমরা স্কুলে করি, মানে স্কুলে করেছি, কলেজে করেছি, নিজেদের মধ্যে করি, সেটাই আমরা এবার। এবং সেই সময় একটা 2014 অনওয়ার্ডস তুমি যদি দেখো, হিন্দির ক্ষেত্রেও ডিজিটাল ক্রিয়েটার্সরা আসছিল, ধীরে ধীরে তারাও করছিল, ফিল্ম রিভিউটা একটা মানে একটা
কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েশন হয়ে গেছিল। অনুপমা চোপড়া, ভারদ্বাজ রঙ্গন, রাজীব মাসান সেই সময় এবার ছিল। অনুপমা চোপড়ারা তো আগে থেকেও ছিল, মানে হ্যাঁ, টেলিভিশনের সময়ও ছিল, প্রিন্ট মিডিয়াতে ছিল। হ্যাঁ। অনুপমা চোপড়া তো 90s থেকে আছে অ্যাকচুয়ালি, বাট 2014 onwards দে কেম অন টু ইউটিউব। তুমি যদি দেখো তো সেটা দেখে আর কি সেই স্টাইলাইজেশন, যে কিভাবে ইন্টারভিউ করে সেখান থেকে শিখে তো সেইভাবে চ্যানেল শুরু হয়েছিল। এবার দ্য পারপাস ওয়াজ কি আমি সিনেমা বানাতে চাই, আমি একটা নিজের বেস বানিয়ে তাদেরকে নিজেদের কাজ দেখাতে চাই। তো তারপরেও আমার যখন চ্যানেল হয়েছে তখন আমি শর্ট ফিল্ম বানিয়েছি, যেরকম যখন পেরেছি, কখনো খুব কম বাজেটে, কখনো যেরকম মডারেট বাজেটে আমরা করবার চেষ্টা করেছি। এবার নেক্সট স্টেপ কি হতে পারে, যে কোনো তুমি লোক যখন শর্ট ফিল্ম ইনিশিয়ালি বানায়, তার নেক্সট স্টেপটা হয় যে সে এবার বড় ফিল্মে কাজ করতে। তো এবার সেই ট্রানজিশনটা একটা টাইমে এলো 2024 অনওয়ার্ডস, মানে অ্যাকচুয়ালি 22-এর শেষ থেকেই শুরু হয়েছে, 24-এ প্রথম ফিল্ম রিলিজ হয়েছে। তো সেই অপরচুনিটিটা, তোমার প্রথম ছবি তো দাবারু ছিল, দাবারু প্রথম ছবি, হ্যাঁ। তো এবার সেইটা হলো, তো সেই একটা প্রসেস, সেটা একটা জার্নি, এবং সেটাও আগে থেকে চলছিল, প্যারালালি টিচিং ইত্যাদি হ্যান। এবার ব্যাপার হচ্ছে কি, যে তুমি ধরো একটা থেকে যখন আর পরেরটা সুইচ করে যাচ্ছ, আগেরটা যে তুমি ছেড়ে দেবে, বাট এইটা কেন এইখানে ফিজিবল নয় বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে তুমি যদি দেখো, মার্কেটটা এই কোভিড এর পরবর্তীতে প্রচন্ড শ্রিঙ্ক করে গেছে, ঠিক আছে, হলস কমে গেছে, ইন্ডাস্ট্রি সেইভাবে ছবির সংখ্যা কমে যাচ্ছে, কাজের অ্যামাউন্ট খুব কম, ঠিক আছে, এবং সেখানে অলরেডি অনেক লোকজন আছে যারা আগে থেকে কাজ করছে, এস্টাবলিশড, বা ধরো মানে বেশ কিছুদিন কাজ করে, এস্টাবলিশ না হলেও মানে হয়তো পপুলার নাম নয়, ব্র্যান্ড নয়, বাট দে আর ওয়ার্কিং ফর ভেরি লং টাইম। তো সেটা একটা অ্যাডভান্টেজ তাদের আছে। তো তুমি যে আগের এটাকে পুরো ছেড়ে দেবে, মানে একদম বন্ধ করে দেবে, সেই ফিনান্সিয়াল অবস্থা, ফিনান্সিয়াল এটা তোমাকে সেই হেল্পটা করবে না, ঠিক আছে। এবার সেই কারণে আমি যখন ইউটিউবও মোটামুটি একটা মডারেট জায়গাতে এসেছি, আমি চাকরিটাও সেই কারণে ছাড়তে পারিনি, ঠিক আছে, বিকজ ওই ফিনান্সিয়াল স্টেবিলিটি দেবে না। এখন যখন সিনেমার কাজ করছি, তুমি দেখবে যে আমি যখন থেকে সিনেমার কাজ করা শুরু করেছি, আমার ইন্টারভিউজ ইত্যাদি অনেক কমিয়ে দিয়েছি, ঠিক আছে, বা বাংলা সিনেমার রিভিউজও অনেক কমিয়ে দিয়েছি। এবার আমার কথা হচ্ছে যে তার মানে কি, ইউটিউবে তো আমাদের যেহেতু প্রাইমারিলি বাংলা চ্যানেল, বাংলা কন্টেন্টটাই প্রাইমারি কন্টেন্ট, এবার সেখান থেকে তাহলে সেখানেও একটা ড্রপ নিশ্চয়ই হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, বা সেটা ম্যানেজ কোথা থেকে হবে। তাই জন্য আমি প্রাইমারি যে সোর্স অফ ইনকামটা ছিল সেটাও ছাড়তে পারছি। তো ইটস অল অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল স্টেবিলিটি, ঠিক আছে। এবং দেখো, আমি অনেকে, মানে আমি একটা কমেন্টও দেখেছিলাম একবার, যে তুমি কেন এটাতে ফোকাস করে পড়ছো না। আমি ফোকাস ডেডিকেশন দিয়ে করি, আমি এত বেশি, মানে আমি ওই জন্য আমার পার্সোনাল লাইফে অনেক কিছু আমাকে কম্প্রোমাইজ করতে হয়, ছেড়ে দিতে হয়, আমি অ্যাটেন্ড করতে পারি না, অনেক বন্ধুদের সাথে বেরোতে পারি না, টাইম ম্যানেজমেন্টটাই তো একটা বড়, সেইগুলো আমাকে কিন্তু ওই জায়গা থেকে ওগুলো কাট অফ করতে হয়, ঠিক আছে। এবং আমাকে অনেক সময় এরকম কমেন্টই এসে, তুমি রাত্রে ঘুমো না। আমি সত্যি অনেক সময় হচ্ছে রাত্রিটা ঘুমোতে পারিনি যখন প্রচুর রিলিজেস থাকে। এটা আমার একার নয়, অনেক হয়েছে, সাগর নীলের ক্ষেত্রে হয়েছিল, একবারও টানা 2 দিন ঘুমোইনি, জিজ্ঞাসা করো। তো এরকম ব্যাপার স্যাপার হয়েছে আর কি। তো সেগুলো আমাদেরকে ওই জায়গাগুলো একটু স্যাক্রিফাইস করতে হয়, চাইলে সবসময় বেরোতে পারবো না বা এনজয় করতে পারবো না, সেটা কিছুটা করে এইদিকে ফোকাস করতে হয়। তো সেটা করে ব্যালেন্স করতে হয়। কিন্তু এক হচ্ছে যে এইটার প্রতি আমার একটা ভালোবাসা আছে সিনেমার প্রতি, সেটা আমি ছেড়ে দিতে পারবো না যে আমি ফুল ফ্লেজেড চাকরি করবো। আবার এইটা যেহেতু ফিনান্সিয়াল ওই লেভেলের স্টেবিলিটিটা এখনো দিতে পারে, সেটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তুমি যে কোনো, মানে যারা অলরেডি এস্টাবলিশ হিরোজ, তাদেরও তুমি যদি রিসেন্টলি ইন্টারভিউ শোনো, তারাও এই কথাটাই, সেম কথাটাই বলছে যে ওইটা নেই। তো তাই সেই জন্য তোমাকে একটা, এবং যারাই এখানে কিছু করতে আসছে, যারা অ্যাসপায়ারিং, তাদেরকেও আমি এটাই সেম কথাই বলবো যে হ্যাভ আ অল্টারনেট ইনকাম, দেন অনলি কাম। না হলে তুমি, আর আচ্ছা এরকমও নয়, অনেকে বলে দেখবে যে যদি এটা আমি অল্টারনেট ইনকাম না হয়, আমি এখানে এসে যা কাজই পাবো করে দেবো, ইনকাম হয়ে যাবে। এখানে ওই অপরচুনিটিটাও নেই। মানে বম্বের ক্ষেত্রে কিরকম, যে তুমি ধরো গেছো, হয়তো তোমার মনের মতো কাজ হচ্ছে না, কিন্তু প্রচুর কাজ করে তুমি টাকাটা মেক আপ করে নিচ্ছ, এখানে সেই অপরচুনিটিস নেই। কিন্তু ধরো একটা কাজ, এবার ফিল্ম মেকিং এর ক্ষেত্রে যারা হোল্ডে কাজ করবে, তারা অল্টারনেটটা কি করে রাখতে পারে, মানে এটাও তো একটা বড় প্রশ্ন হয়ে যাবে না। মানে অল্টারনেট, ধরো কেউ একটা চাকরি করছে, চাকরি করাকালীন সে ধরো এডির কাজ করছে বা সে অন্য কিছু করছে, ওটা কিভাবে সম্ভব হবে? না, আমার কথা হচ্ছে বাংলা সিনেমা শুটিং ওয়ান স্ট্রেচে কতদিন হয়? 6 দিন, 10 দিন, 10 দিন হয়, ঠিক আছে, 12 দিন হয়, 14 দিন হয়, 15 দিন হয়। খুব বড় ছবির ক্ষেত্রে 30-40 দিন, ঠিক আছে, সেটা খুব রেয়ার। সেরকম সংখ্যা হচ্ছে 3-4টে। আমার কথা হচ্ছে যে তুমি একটা ব্লকে যদি ওটা করো, বাকি সময় তুমি ফ্রিল্যান্সে অন্য কাজ করো না, ঠিক ঠিক, অন্য কিছু করো, বিজনেস করতে পারো, অন্য কিছু করতে পারো। দেখো, চাইলে অনেক কিছু করা যায়, ঠিক আছে, ফ্রিল্যান্সে। ওটাই আমি বলছিলাম যে তুমি ধরো এই মাল্টিটাস্কিংটা, ওই মেন্টালি নিজেকে কি করে প্রিপেয়ার করো। এটা দেখুন, এটা না, এটারও কোনো এরকম রকেট সায়েন্স নেই। তোমায় করতে করতেই না, মানে তোমাকে অটোমেটিক্যালি রাস্তা বেরিয়ে আসবে কিছু, ঠিক আছে, মানে ওটা ওরকম নয় যে কিছু রকেট সায়েন্স। এবং এটা কিন্তু আমি একা নয়, এটা অনেকেই আছে, সবাই করছে,
অনেকেই করছে। এবার বোম্বেতে কত লোক আছে, আমি তোমাকে বলছি, ধরো বোম্বেতে যারা এডির কাজ করে, ঠিক আছে, আমার চেনার লোক আছে, সে বাসনবালার সাথেও কাজ করে, সে আমাকে বাসনবালার সাথে কানেক্ট করে দিয়েছিল, বাসনবালার ইন্টারভিউ করেছিলাম বেশ কিছু বছর আগে, তো সে কানেক্ট করে দিয়েছিল। তো সে অনেক ছবিতে এডি কাজ করেছে, মানে ইভেন রিসেন্টলি হাউসফুলেও করেছিল, হাউসফুল 5-এ। এবার ওখানে বোম্বেতে যেটা হচ্ছে যে ফার্স্ট এডি যে কনসেপ্টটা আছে, এডি প্রচুর টাকা কামায়, মানে পার ইয়ার সে ভালো টাকা ইনকাম করে, মানে একটা বড় জায়গায় ধরো একটা পিডাব্লিউসি তে চাকরি করে তুমি যা মাইনে পাবে, ওর এডি তাই কামায় আর কি। বোম্বেতে ভালো কামিয়ে না, ফার্স্ট এডি ডিরেক্টরের থেকে বেশি টাকা কামায়, ঠিক আছে। এবং সে একটার পর একটা প্রজেক্ট পায়। তাতে কি হয় যে তুমি দেখবে সেই এডিরা ডিরেক্টর হতে পারে না নিজেরা, কারণ তারা নিজেরা স্ক্রিপ্টও লিখতে পারছে না, তাদের ক্রিয়েটিভ থিঙ্কিং চলে গেছে। তুমি নিজে এডির কাজ করছো, তুমি জানো যে ওটা লজিস্টিক মেনটেন, জাস্ট কাজ নামাতে হবে, ঠিক আছে। ওই যে লজিস্টিক্স মেনটেনিং করতে গিয়ে ওদের ক্রিয়েটিভ এটা চলে যায়। এবার তুমি ভাবো যে কোনো এডি ধরো তার মারাত্মক প্যাশন আছে যে সে সিনেমা বানাতে চায়, মানে নিজের স্ক্রিপ্ট নিয়ে একটা ছবি করতে চায়। এবার বোম্বেতে যখন তোমাকে ওই লেভেলে টাকা দিচ্ছে, খাটাবেও সেরকম, ঠিক। এবার সেই খাটনিটা করে আসার পরবর্তীতে তোমাকে টাইম বার করে কিন্তু স্ক্রিপ্টও লিখতে হবে। So it is actually balancing two jobs when you're writing for yourself, নিজের জন্য, এবং আরেকটা হচ্ছে তোমাকে কিন্তু তুমি টাকার জন্য কাজ করছো, সেইটাও কিন্তু চ্যালেঞ্জ। মানে এরকম তুমি ভাবো না যে বোম্বেতে গেলে ব্যাপারটা কেক ওয়াক হয়ে গেল, কারণ তোমাকে যখন কোনো লোক বলবে যে হ্যাঁ ভাই গল্প শোনা, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড উইথ দ্য স্ক্রিপ্ট, রাইট? তো সেটা তো তোমাকে এফর্ট দিয়ে লিখতেই হবে, ঠিক। আরেকটা ব্যাপার, এবার আরো পেছনে যাই, ধরো তুমি কলেজেও তোমরা ছবি টবি বানাতে, এবং বিভিন্ন ভিডিওতে দেখেছি যে তুমি ছোটবেলা থেকেই সিনেমা দেখো, কিন্তু কোন জায়গা থেকে, ওটাকে মনে আছে যে কোন সময় থেকে তুমি বুঝতে পেরেছো যে ইউ রিয়েলি লাভ দিস থিং? না, আমি একদম ছোটবেলা থেকেই আই রিয়েলি লাভ, এমনি অর্গানিক্যালি হয়েছে। মানে আমি অ্যাকচুয়ালি প্রচুর সিনেমা দেখতাম, মানে আমি টিভির পোকা ছিলাম আর কি, এবং কার্টুনও দেখতাম সেই সময় ছোটবেলায়। বাট আমাদের ছোটবেলায় টিভিটাই মেইন অপশন ছিল, তখন টিভি মেইন অপশন ছিল, হ্যাঁ। তো আমি সিনেমাটা, আমাকে মানে জেনারেলি অত ছোট বয়সে, ঠিক আছে, লোকে একটু কার্টুনই বেশি প্রেফারেন্স হয়, বাট আমার কার্টুনও দেখতাম অবশ্যই। তখন আমাদের যে চ্যানেল ছিল, তখন এত ইংলিশ চ্যানেলের মধ্যে খালি কার্টুন নেটওয়ার্ক সিএন ছিল, তখন সিএনও হয়নি, কার্টুন নেটওয়ার্ক পুরোই লেখা আসতো। আমি সেই যুগের কথা বলছি, মানে তোমাদের থেকে অনেক আগে। তো পাওয়ার পাফ গার্লস, এই যে সামুরাই জ্যাক ইত্যাদি সব ছিল। তো সেটা তো ছোটা ভীম ওইগুলো দেখা, ওটা আমাদেরও অনেক পরে, আমি ওসব দেখি, আমরা ছোটা ভীমটা দেখেছি, আমি ওসব দেখিনি। তো আমি ওগুলো দেখতাম, আলাদিন টালাদিন, তারপরে এইদিকে ফক্স কিডস ওই অ্যানিমেটেড স্পাইডারম্যান যেটা হতো, স্পাইডারম্যান অ্যানিমেটেড সিরিজ, ওটা খুব পপুলার ছিল তখন, সেটা দেখতাম। এক্সপ্যান্ড ওগুলো সব দেখা। তো যেটা এক্সপ্যান্ডের পরবর্তীকালে ওইটা যেটা হয়েছিল টেলিভিশনে তখন দিত, সেটা একটা পরবর্তীকালে প্রাইমে একটা কোনো পরবর্তী সিজন, ওটারই কন্টিনিউশন, এবং ওই মানে 90s এর অ্যাস্থেটিক্সটা মেনটেন করেই প্রাইমে আরেকটা সিরিজ করেছে এক্সম্যানের উপরই, মানে ওই অ্যাস্থেটিক্সটাকে মেনটেন করে। মানে এখন তো অ্যানিমেশনও ইমপ্রুভ হয়ে গেছে, বাট ওরা ওই অ্যাস্থেটিক্সটাকে মেনটেন করে করেছিল। যাই হোক, তো সেই সব দেখতাম। ব্যাটম্যান অ্যানিমেটেড সিরিজ যেটা খুব পপুলার ছিল তখন, কার্টুন নেটওয়ার্কে হতো, খুব সিরিয়াস, ডার্ক, গ্রিটি। তো এইসবও দেখতাম অবশ্যই। তার সাথে সিনেমার প্রতি একটা বিশাল ভালোবাসা ছিল, প্রচুর সিনেমা কনজিউম করতাম, যে কোনো সিনেমা। মানে তাও যদি ধরো যে ছবিটা, মানে যে ছবিটা তাও প্রথম দিকে মনে আছে যে এটা প্রথম দিককার, এখন আমি যেমন ছোটবেলায় ধরো ফাটাকেস্টের ছবিগুলো খুব দেখেছি, ওটা আমার মাথায় এখনো বসে আছে, বা ওই প্রসেনজিতের প্রতিবাদ যে আমার একদম, মানে ধরো আমি বলছি যে 2000 সালে ধরো মহব্বতে এসেছে, সেটাও মনে আছে, মানে সেটাও দেখেছি। ওটা আমরা ভিসিআর এ দেখেছিলাম, হলে গিয়ে দেখিনি। বা সেই সময় কাহনা পেয়ারে এসেছিল, তারপরে সেই বছরই মিশন কাশ্মীর এসেছিল, ওগুলো সবই আমার মনে আছে। তারপরের বছর এলো লাগান, ঠিক আছে। দিল চাহতা হ্যায় ইমিডিয়েটলি আমি দেখিনি। তো সেই সময় ভিসিআর এনে একটা ছবি দেখার প্রচলন ছিল। আমি জানি না এটা তোমরা এক্সপিরিয়েন্স করনি, তোমরা সিডির যুগের ছেলে। ভিসিআর এর ব্যাপার ছিল কি বলতো, ওগুলো মানে মেশিনটা অব্দি ভাড়া নিয়ে আসতো অনেকে। ভিসিআরও ছিল না অ্যাকচুয়ালি, ভিসিআর এ তো রেকর্ড করা যেত, ভিসিপি বলেছিল, জাস্ট প্লেয়ার ছিল। তো ওটা ওরকম ভাড়া করে আনতো, একটা রাতে, ঠিক আছে, 3টে সিনেমা দেখা হবে, এরকম একটা প্রচলন ছিল। তোমরা পরপর ব্যাক টু ব্যাক দেখতাম। আমার মনে আছে সেই সময় অনুভব সিনহা একটা ছবি করেছিল তুমবিন বলে, তুমবিন, মহব্বত, এগুলো সব আমরা ব্যাক টু ব্যাক এনেছিলাম। তো এক রাতেই আর কি পুরো কভার করেছিলাম, ভোরবেলা অব্দি সিনেমা দেখতাম, ঠিক আছে। তো সরস্বতী পুজোর সময় আমাদের বাড়ি তখন বড় করে হতো সরস্বতী পুজো, তো সেখানে সবাই আসতো, তো ওরকম দেখা হতো আর কি। তো এইসব ছিল আর কি। এবং তার আগে ম্যান্ডেটরি ছিল হচ্ছে যে কোনো একটা বাবা মার কারোর বিয়ের একটা ওই ভিসিআর ক্যাসেট থাকতো, ওটাও আগে প্লে করে দিত, ওটাতে কিছুটা টাইম ওয়েস্ট হয়ে যেত। আমরা তারপরে যখন লাগান এলো, লাগান তো প্রথমে হলে দেখেছিলাম, না লাগান হলে দেখিনি, সরি, লাগান প্রথমে দেখলাম সিডিতে। তখন প্রথম সিডি প্লেয়ার্স দেখেছিলাম, তখন জাস্ট সিডি প্লেয়ার ছিল। আমি ওই সিডি প্লেয়ার্সটা পেয়েছি, সিডি প্লেয়ার্সে দেখেছি, সিডি প্লেয়ার্স। তখন বাড়ির কোনো লোকের বিয়ের ভিডিও সিডি প্লেয়ার্সে চলেছে, ওগুলো দেখেছি। কিছু নাটক, সিরিয়াল নয়, মানে কিছু কার্টুনও দেখেছি, যেমন ঠাকুমা ঝুলি ডিভিডিতে পাওয়া যেত, ওইগুলো পরপর দেখেছি।
আচ্ছা, আরেকটা জিনিস যে ধরো তুমি তো ফার্স্টে এই চ্যানেলটা শুরু করেছিলে, অনেকটা ইনফরমেশনও ছিল ওটার মধ্যে, মানে কি বলে পড়াশোনা, একাডেমিক্স এর জিনিসপত্র, এডুকেশন, ওই জিনিসগুলো দিয়ে শুরু হয়েছিল। তারপরে গিয়ে তুমি একটা টাইমে ঠিক করলে যে ফিল্মের জিনিসপত্র রেগুলার বানাবে। ওটা এক্সাক্ট কোন জিনিসটার পরে মনে হলো? ওটা কি ওই এক যে ছিল রাজার ওই সময়টা থেকেই মনে হয়েছিল যে? না, ব্যাপারটা হচ্ছে আমি পড়াশোনার গুলো ইনিশিয়ালি পোস্ট করেছিলাম, অ্যাকচুয়ালি চ্যানেলটা ক্রিয়েশন করা ছিল জ্ঞান নামটা না, অরিত্রস জ্ঞান, ওটাই না, ওটা অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছিল যে আমাদের কলেজে প্লেসমেন্ট ছিল। তো এবার প্লেসমেন্টের সময় আমার বন্ধুরা আমার কাছে পড়তো, ইভেন এই যে কিরণ আছে ওর মেসে আমি পড়াতাম, মানে বঙ্গাইয়ের কথা বলছি, ওর মেসে পড়াতাম। ও একবার বলেও ছিল পডকাস্টে, তো ওখানে আমি অনেকজনকে মিলে পড়াতাম, কোনো তো একটা জায়গা চাই, তো ওখানে পড়াতাম। তো এবার তো মানে আসছিল, মানে ক্যাম্পাসিং হওয়ার কথা, প্লেসমেন্ট আসছে। তো ওরা আমাকে বলছে যে প্লেসমেন্টে তো অ্যাপটিটিউড লাগে, তো অ্যাপটিটিউডের উপর যে কনসেপ্ট গুলো আছে, কিছু ট্রিক্স হয়, শর্টকাটস হয়, ওগুলো একটু শিখিয়ে দাও। তো সেই সময় কি হয় কি, লাস্টের দিকে সেমিস্টার, লাস্ট ইয়ার এক বছর ইঞ্জিনিয়ারিং এ দেখবে বেশি কলেজে যেতে হয় না, ওই প্র্যাকটিক্যালস করতে গেলে হ্যান। তো আর আমার কলেজ ওইদিকে দূরে, তো এখান থেকে যাওয়াটা অনেক, আমাদের বাড়ি থেকে আবার তোমার কলেজ খুব কাছে। হ্যাঁ, তো সেই কারণে বেশি যেতাম না। তো তখন আমি ভাবলাম যে একটু ভিডিও করে যদি ওখানে আপলোড করে দিই, ওরা দেখে নেবে। তো সেই থেকে আমি তখন শুরু করছি। আমি তো ইনিশিয়ালি যদি দেখো একটা প্লে লিস্ট আছে যেখানে অ্যাকচুয়ালি পড়াশোনার ভিডিও আছে, ইঞ্জিনিয়ারিং এর কিছু ফুরিয়ার সিরিজ, এখনো তো কিছু কিছু ভিডিও আছে যেগুলো শুধু সিনেমার নয়, যেরকম ধরো মাইথোলজির উপর যেগুলো, মহাভারতের টেলস এর উপর অনেকগুলো আছে ওইগুলো। এবার তুমি ধরো এই যে কিরণদার কথা বললে, কিরণদা তোমার চেয়ে জুনিয়র ছিল নাকি সিনিয়র, না সেম ব্যাচ? সেম ব্যাচ। আচ্ছা, ডিপার্টমেন্ট আলাদা ছিল। ও, আমার ইলেকট্রিক্যাল ছিল, ওর সিভিল ছিল। এখন কিরণদার সাথে কিরম কি সম্পর্ক, কিরম কথাবার্তা হয় ছবি নিয়ে বা কাজ নিয়ে? না, এখন রেগুলারলি কথা হয় না, অনেস্টলি কমে গেছে উইথ টাইম কন্টাক্ট। বাট কোনো জায়গায় দেখা হলে বা কিছু হলে তখন যথেষ্ট ভালো গল্পই হয়। লাস্ট টাইম সব থেকে বেশি ইন্টারাকশন ফ্রিকুয়েন্ট হয়েছিল ওর সিনেমা যখন রিলিজ করেছিল, কলকাতা চলন্তিকা। আচ্ছা, এই কলকাতা চলন্তিকা নিয়ে না এই প্রশ্নটা আমি অনেককেই করছি, সেটা হচ্ছে কি যে পাভেলদা তখন একটা ভালো বুম নিল, বেশ কয়েকটা ছবি করলো, রসগোল্লার সাথে অ্যাসোসিয়েটেড হলো, অসুর করলো। পাভেলদার পরে কি হলো? মানে পাভেলদা এখন অনেকদিন কাজ করছে না দেখছি। না, আই থিঙ্ক পাভেলদার মনে দুটো ছবি মনে রেডি আছে, আচ্ছা, কোনো কারণে মনে রিলিজ করছে না। একটাতে মনে প্রোডিউসারের কিছু প্রবলেম হয়ে গেছে, এমনি কাজ করে গেছে কন্টিনিউ কাজ। আই থিঙ্ক দুটো ছবি করেছে যেটা রেডি আছে, একটা অঙ্কুশের সাথে, একটা বুম্বাদার সাথে, বুম্বাদার ঋদ্ধি সেনের সাথে। আচ্ছা, এগুলো তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসেছিল, বাট প্রোডাকশনের লেভেলে কিছু ইস্যুস হয়েছে যে কারণে হয়তো ছবিগুলো রিলিজ করতে দেরি লাগছে। আর হ্যাঁ, এই দুটোই আমি জানতাম, আর বাকি তো দেখো জানি না, মানে আমার সাথে। হ্যাঁ, মানে এটা কেন মনে হলো বলতো, কারণ পাভেলদা যখন এসেছিল, পাভেলদাকে নিয়ে বেশ আলোচনাও হয়েছিল, ইভেন তোমরাও পডকাস্ট অনেকগুলো করেছিলে, আর কাজও ভালো লেগেছিল। মানে আমারও রসগোল্লা কাজটা তো খুব ইন্টারেস্টিং লাগে, ইভেন অসুরও খুব ভালো, অসুরও ভালো কাজ, অসুরে কিছু জিনিস খুব মানে বুঝতে পারিনি কিছু জায়গা, কিন্তু মানে অসুরে যেমন ধরো কি মানে লার্জার দ্যান লাইফ ব্যাপারটাও একদিকে চলছে, আবার একসাথে একটা গ্রাউন্ড লেভেল স্টোরি টেলিং ও বেসিক করছে, ঠিক আছে। তো আমার ওইখানে একটা প্রবলেম হয়েছিল যে স্যান্ডেল দিয়ে মারছে, জুড়ে মানে দূরে গিয়ে পড়ে যাচ্ছে আবির, এরকম একটা ব্যাপার হয়েছিল। ওই ওয়ার্ল্ডটা ঠিক আমার বুঝতে একটু অসুবিধা হয়েছিল এই দুটোর মধ্যে, অসুরের ক্ষেত্রে। যাই হোক, আচ্ছা, অনেকদিন আগে আমি একটা ছবি দেখেছিলাম অরিত্রদার রেকমেন্ডেশনে, সেই ছবিটা আপনারাও দেখতে পারেন। ছবিটার নাম হচ্ছে তোমার মনে আছে কিনা জানি না, AWE, প্রশান্ত বর্মা, হনুমান বানিয়েছে। এবং দেখার পরে আমি বহু বন্ধু বান্ধবদের সাজেস্ট করেছিলাম, যারা দেখেছিল সবারই মানে বলে ব্রেন রট, মাইন্ড ফাক, যাই বলো সব হয়ে গেছিল, ঠিক আছে। সিনেমাটা আমার এই কারণে মনে আছে, কারণ এর আগে এরকম মাল্টি লিনিয়ার অনেকগুলো জায়গা থেকে গিয়ে একটা গল্প এক জায়গায় মিক্স করছে, ওটা দেখিনি। এবং তখন আসলে সাউথের রেকমেন্ডেশনের জন্য, সাউথের ফিল্ম ওগুলো তোমার রেকমেন্ডেশন থেকে প্রচুর দেখেছি। তো সাউথের ফিল্ম তুমি কোন টাইম থেকে দেখা শুরু করেছো? টেলিভিশন? প্রথম তো টেলিভিশন, ডেফিনেটলি এক্সপোজার। টেলিভিশনে কোন ছবিটা বেশি মনে আছে? অপরিচিত, ওইগুলো? অপরিচিতের গল্পটা আমার এক্স্যাক্টলি মনে আছে, আমি কবে দেখেছিলাম, কি হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওটার একটা খুব ডিপার ইম্প্যাক্ট আছে। আমি অ্যাকচুয়ালি শঙ্করের বিশাল ফ্যান হই। শঙ্কর এখন খারাপ সময় চলছে, লাস্ট দুটো ছবি ভালো হয়নি, বাট ইজ দ্য লেজেন্ডারি ফিল্ম মেকার। মেইন স্ট্রিমের মধ্যে মারাত্মক এক্সপেরিমেন্ট করেছে। এখনকার জেনারেশন রাজামৌলিকে যতটা মানে করে, ওটা শঙ্কর ছিল, ওটা আগে শঙ্কর ছিল। তো এবার আমার একটা ভাই ছিল, মাস্তুতো ভাই, এখনো চাকরি টাকরি করে, বড় হয়ে গেছে। তো ছোটবেলায় না যখন আসতো আমাদের বাড়িতে, খুব টেরার হতো, কারণ হচ্ছে যে ও টিভির রিমোট নিয়ে নেবে এবং ও কিচ্ছু দেখতে দেবে না, ঠিক আছে। এবং তখন না এই ডিরেক্টর দেখে সিনেমার নাম, মানে ডিরেক্টরের নাম দেখে সিনেমা দেখবো, এই ব্যাপারটা ছিল না। তো আমি একটা ট্রেলার দেখেছিলাম, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে
একটা লোক এরকম একটা মাস্ক, হাফ কঙ্কালের মাস্ক পরে আছে। তো আমার মনে হচ্ছিল যে এটা জি সিনেমাতে দেওয়ার কথা ছিল। জি, এখনো জিতে দেয় মাঝে মাঝে। জিতে দেয়, আমি এখন যাই না, এখন তো টেলিভিশনে ওইভাবে অত দেখা হয় না। তো আমি ভাবলাম যে এটা আমি দেখবো। এবার সেদিনকেই আমার ওই ভাইটা এসছে আমার মাসির সাথে, এসে এবং ও স্বাভাবিক ব্যাপার, এবার ও কার্টুন দিচ্ছে দেখবে না। এবং ওকে না মানে আমার মায়ের আর কি ফুল সাপোর্ট ছিল যে ওকে, ওর রিমোট কেউ কাটতে পারবে না, কিছু বলাও যাবে না, মা হেভি বকবে এ করবে। আর ওর থেকে রিমোট একটু নিলে ও কার্টুন করে রাখতো, আর ও যে কার্টুন, ও অ্যাকশন বেসড কার্টুনও দেখতো না। তো ওর সাথে যে বসে আমি কার্টুনও দেখবো সেটাও ছিল না। তো মানে খুব আদায় কাজ কলাই ছিল আমাদের মধ্যে, ও ঝামেলা। তোমার চেয়ে ছোট অনেক? ছোট, হ্যাঁ, 5 বছরের ছোট হয়। তো তখন ও খুবই ছোট, ঠিক আছে, আমাদের মতো বয়স, হ্যাঁ। আমাদের তো এবার কি হয়েছে, মানে আমি যখনকার কথা বলছি তখন ও খুবই ছোট বাচ্চা। এবার তো ওটা টেলিভিশনে দিয়ে এবার আমি ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে যে দেখ 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 এটা দেখ, এটা এটা কার্টুনই, ওকে বুঝিয়ে বাজিয়ে ঢবের কীর্তন দিয়ে আমি চালিয়েছি। হ্যাঁ, যখন চালিয়েছি ও জীবনে সিনেমা দেখতো না, ও সিনেমা দেখতোই না, মানে ও কার্টুনই দেখতো খালি। ছোট ছেলে ছিল এমনি, ও গ্লু হয়ে গেছে, আমি দেখছি হাঁ করে দেখছি। ওটা আমার বেশি, এটাই রিয়েল। ও গ্লু হয়ে গেছে আর আমি তো গ্লু হয়ে গেছি। তখন আমরা জানি না কে, মানে শঙ্কর ওটা ডিরেক্টর, কি ব্যাপার শঙ্কর কি, আমরা কিছু জানি না। আমরা সিনেমাটা দেখে পুরো একদম মানে একদম স্পেল বাউন্ড হয়ে গেছি যে এটা কি হচ্ছে। আচ্ছা, এই যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, এটার ব্যাপারেও জানতাম না, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি এটা নিয়ে আমিও প্রথম অপরিচিত থেকেই জেনেছি। আমি হাঁ হয়ে দেখছি এ হচ্ছে, মানে আমি পুরো মানে অবাক হয়ে গেছি। এবং জি সিনেমাতে না এখন জানি না কি হয়, তখন বড় বড় ব্রেকস দিত, আচ্ছা, বাকি চ্যানেলের তুলনায় বড় ব্রেকস দিত। সে তো সিনেমাটা না ওরা ধরো দিয়েছে, স্টার্ট করেছে 1টায়, শেষ করবে 5টায়, 4 ঘন্টা ধরে টানতো ওরা অ্যাড ফ্যাড দিয়ে। তো যতক্ষণ শেষ হয়নি আমি টিভি সামনে থেকে আর নড়ছি না, মানে আমি ওইটা আমার যাতে একটু অ্যাড চলে গেলে কোনোভাবে মিস না হয়, মিস না হয়। এটা টেলিভিশনের সময় ছিল। হ্যাঁ, এই ব্যাপারটা এখন তো অত মানে ধৈর্যই নেই অত অ্যাড দেখার। ইউটিউবের ক্ষেত্রেও আমরা আমরা ভিসিআর এ যে বললে না রাতে 3টে ছবি, এখন হয়তো 3টে ছবি ডেইলি দেখার মতো এমনি দরকার না পড়লে, রিভিউ ছাড়া, ওটাও খুব কঠিন। হ্যাঁ, এখন তো লোকের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। তো এইটা আর কি মানে আমার মনে আছে তখন অপরিচিতের ক্ষেত্রে। আর এমনি এরপরে কোন সাউথের ছবিগুলো? সাউথের ছবি তারপর ইনিশিয়ালি ওই মেরি জাং, যেটা মাস ছবিটা, মাস, ঠিক আছে, ওটা তো খুব পপুলার ছিল, ওটা বারবার দিত সেই সময়। অ্যাকচুয়ালি তুমি যদি দেখো মানে ওরা শিবাজি দা বস হয়েছিল, শিবাজি দা বস ওরা অ্যাকচুয়ালি কি করতো না, মানে এই যে গোল্ড মাইন কি করতো, যে ফেসেস দেরকে নর্থ ইন্ডিয়া অলরেডি চেনে, আইডেন্টিফাই করে, তাদেরই সিনেমা ডাব করতো, ঠিক আছে। তো ইনিশিয়ালি ওরা নাগার্জুনা, যে অলরেডি 90s এ সিনেমা করে গেছে হিন্দি, রজনীকান্ত 80s এ করে গেছে, কমল হাসান, ঠিক আছে, তারপর চিরঞ্জীবি, এদের সিনেমা, ইন্দ্রা দা টাইগার ওয়াজ ভেরি পপুলার। ইন্দ্রা দা টাইগার, এটা থেকে বাংলাতেও একটা ছবি আছে না, দাদা মিঠুন চক্রবর্তী, রম্ভা ছিল। তো ওটা তো এইগুলো মানে ওগুলো বেশি দিত। তো তখন ইনিশিয়ালি, এবং তখন না অ্যাকচুয়ালি টেলিভিশনে দেখলে তখন ধরো এই 4-5টা সিনেমাই ঘুরিয়ে ফিরিয়ে দেখতাম। এবং যেটা হতো যে সবাই কিন্তু টেলিভিশনে জিনিসটাকে খুব ভালোভাবে কিন্তু নিত না, মানে অ্যাকচুয়ালি লোকে একটু ডিস্টার্বই হতো যে এরকম একটা ওভার দ্য টপ জিনিস। আগে তো আমরা ছোটবেলা দেখেছি সাউথের ফিল্ম নিয়ে খিল্লি করছে, তখন খিল্লিই হতো, ট্রোলিংই হতো যে এরকম সুমো উঠছে। আর তখন দেখবে একটু গ্রামের দিকের ভিলেজ ব্যাকড্রপের সিনেমাগুলো বেশি হতো ওই সময়, আর্লি 2000 তামিলে বা তেলেগুতে, আন্ধ্রা। তো ওইসব জায়গাতে ওটা টেস্ট বাডের সাথে একটু মানে পরিচিত হওয়াটাও দরকার, আদারওয়াইজ ওটা নিতে পারবে না। হ্যাঁ, এখনো যে যারা দেখবে না একটু ওভার দ্য টপ জিনিস অনেকে নিতে পারে না, তারা বিকজ ওইটার সাথে ওরা ফ্যামিলিয়ার নয় ওই এটার সাথে। আর এটা বাংলায় প্রচুর আছে, এটা আমি দেখেছি যে বাংলায় একটু ওভার দ্য টপ হলেই অনেকে ওই জিনিসটাকে এমনিতেই কাটিয়ে দেয় ব্যাপারটাকে। বাট এখন তুমি সাউথে কাদের দিকে সবচেয়ে বেশি, কোন ইন্ডাস্ট্রিটার ছবি তোমার সবচেয়ে বেশি ফেভারিট এই ওভারঅল, যদি ইন্ডিয়াও মানে বাংলা, অহমিয়া, মণিপুরি সব মিলিয়েই বলছি এমনি? দেখো, আমার তামিলের কে বেস্ট মনে হয়। আমারও সেম, এটা আমি বলতে চাই। তামিলকে সবাই বলে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি বেস্ট, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি খুব ভালো ছবি বানায়, কিন্তু তামিলনাড়ুর যেটা হয় ওরা একটা মানে মেইন স্ট্রিম কমার্শিয়াল ভ্যালু অ্যাড করতে পারে, আবার হাই কন্টেন্ট হাই কনসেপ্ট জিনিস। আমার কি মনে হয় বলতো, দেখো মালায়ালাম সিনেমা একটা টাইম অবধি, আমি জানি না আগের লোকে কনজিউম করেছে কিনা, রিসেন্টলি তো নিউ এজ একটা করছে, বাট তুমি দেখবে মালায়ালাম সিনেমাতে না ওয়ার্ল্ড বিল্ডিংটা এত এক্সটেন্সিভ হয় যে ফার্স্ট হাফের কিছু বিটস থাকে বোরিং, ঠিক আছে, এটা বাই নেচার, এটা ওদের নেচারটাই এরকম, ওদের অডিয়েন্স ওটাতে অভ্যস্ত। তো দেখবে ওদের একটা মিনিমাম একটা সিনেমার রান টাইম 250 হবেই, মানে 2 ঘন্টা 50 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট, এর নিচে ওরা নামে না চট করে। এরকম রেয়ার এক্সেপশনসও আছে, অনেক হয়েছে ছবির ক্ষেত্রে, যেমন থাল্লুমালা খুব পেশি ছবি, বাট এরকম কম। আবেশের মতো মনে হয় 2 ঘন্টা 50 মিনিটের কম, 2 ঘন্টা 50 মিনিট, 2.5 ঘন্টার ছবি, 2.5 ঘন্টা। কিন্তু তুমি দেখবে যে অনেকক্ষণ ধরে ওয়ার্ল্ড বিল্ডিং, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন অনেকটা সময় নেয়, ঠিক আছে। এবার সেটা একটা একটু বেশি চলে যায়। তেলেগু ফুল মাসালাতে চলে যায়। তামিল সিনেমা না একটা অদ্ভুত মিক্স আছে, যেটা হচ্ছে যে ওরা কিছুটা মাসালা এলিমেন্টও আছে, কিছুটা একটা রিয়েলিজমও আছে,
ঠিক আছে, আবার তার মধ্যে একটা মানে অ্যাস্থেটিক্সও আছে, সব লার্জার লাইফ, মানে ইটস এ ককটেল অফ লট অফ থিংস। তো ওটা তোমাকে মানে বোরও করবে না কোথাও, অথচ আর্টিস্টিক ভ্যালু আছে। মানে তেলেগু সিনেমার অনেক সময় আর্টিস্টিক ভ্যালুটা কম কম এন্টারটেনমেন্টটা বেশি থাকে, এর এন্টারটেনমেন্টও আছে, আর্টিস্টিক ভ্যালু আর তামিলনাড়ুতে কিন্তু টিল নাও ডিরেক্টর পাওয়ারটা অনেক বেশি, মানে ডিরেক্টর ওখানে অনেক বেশি বড় স্টার। তেলেগুতে ধরো রাজামৌলি বা ভাঙ্গা, তেলেগু বলবো না বলিউড বলবো জানি না, কিন্তু ওরা স্টার। কিন্তু তামিলনাড়ুতে সব ডিরেক্টররা স্টার, যেরকম লোকেশ, আটলি। না এগুলো মানে তুমি যে লেভেলে স্টার বলছো এরকম তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে 4-5 জনই হয়, বাট তামিল সিনেমার একটা হেভি ব্যাপার আছে। মানে আমি জানি না, তুমি যদি চেন্নাইতে গেলে তুমি যদি ওখানকার কমন ছেলে মেয়েদের সাথে মেশো তাহলে বুঝতে পারবে। সিনেমাটোগ্রাফারের ফ্যান হয় জানো, সিনেমাটোগ্রাফারের ফ্যান ক্লাব আছে, মাই গড। সিনেমাটোগ্রাফারের ফ্যান ক্লাব তুমি বম্বেতেও পাবে না। সুদীপ চ্যাটার্জির কোনো ফ্যান ক্লাব আছে? হয়তো তাকে অ্যাপ্রিসিয়েট করে ফিল্ম স্টুডেন্ট, সেটা হয়তো করে, কিন্তু তাকে নিয়ে সেলিব্রেট করছে ফ্যান ক্লাব আছে। আমি একটা তোমাদেরকে গল্প বলছি, তুমি একটা ডিরেক্টরের কি লেভেলে ফ্যান ফলোইং থাকতে হবে। ধরো ডিরেক্টরকে তো অনেকেই ফলো করে, কিন্তু ডিরেক্টরের ধরো ফ্যান ক্লাব এবং তারা আরেকজনের সাথে লড়ছে, এরকম তুমি ভাবতে পারো? আমি একজনের থেকে ঘটনা শুনেছিলাম, সে খুব এক্সপিরিয়েন্স লোক, বোম্বেতে আগে কাজ করতো, সে প্রোডাকশনের দিকে কাজ করে, বোম্বেতে 90s কাজ করেছে, বাংলাতেও কাজ করেছে, হিরোস টিরোস, রিলায়েন্স, অনেক জায়গায় কাজ করেছে। তো সে আমাকে একবার গল্প বলছিল, সে হায়দ্রাবাদে গেছিল, তখন রিলায়েন্সে ছিল। তো রামগোপাল বর্মা তো সবার নামে কিছু না কিছু বলে, তো পবন কালিয়ানের নামে কিছু একটা বলেছিল, আর সেই ছবিটা মানে রিলায়েন্স প্রডিউস করছিল পবন কালিয়ানের। তো কি হয়েছে, রামগোপাল বর্মার অফিসের বাইরে পাবলিক চলে এসছে, পবন কালিয়ানের ফ্যান্সরা ইট ফিট ছুটছে, বিরাট ফ্যান, পুতুল ফুতুল জ্বালাচ্ছে, এসব চলছে। তো এটা দেখে ভদ্রলোক ভিতরে চলে গেছেন, ঠিক আছে। একটু পরে এসে দেখছে যে আরো কিছু লোকেরা দাঁড়িয়েছে, কিন্তু তারা এবার ঝামেলা করছে না। এবার জানা গেল যে ওটা হচ্ছে রামগোপাল বর্মার ফ্যান ক্লাব, তারা আবার ওকে বাঁচাতে এসছে, ঠিক আছে। তারা এখনো আছে রামগোপাল বর্মা? হ্যাঁ, আরে বাবা, তাহলে রামগোপাল বর্মা ওই ফ্যানদের জন্য কিছু করছে না কেন? করবে হয়তো, দেখা যাক। সেটা তো দেখো, প্রত্যেকের তো সবসময় থাকে না, এটা ফিল্ম মেকারেরই একটা সার্টেন শেলফ লাইফ হয়। রামগোপাল বর্মা রিসেন্টলি ওই পোস্টটা দেখেছো, ধুরন্ধরকে শোলের চেয়ে বেটার বলেছে। হ্যাঁ, এইগুলো তো বলছে না, বলছে যে ইম্প্যাক্টটা ওরকম হবে আর কি, যেটা ওই সিনেমাগুলো ছিল সেই ইম্প্যাক্টটা আর কি হবে বলে, সেটা ওনার ওপিনিয়ন, ওইটাই আর কি। এবার এখন যারা ধরো তামিলে বলো বা সাউথ, ওভারঅল সাউথেই কাজ করছে, কাদের নিয়ে তুমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, মানে কাদের কাজের দিকে মুখিয়ে আছো? লোকেশ আছে ধরো, বা আটলি আছে, বা আমার যেমন খুব ফেভারিট হচ্ছে কার্তিক সুব্বারাজ, বা একজন ডিরেক্টর এসেছে আভিশান জিভিন, যে টুরিস্ট ফ্যামিলি বানিয়েছে। হ্যাঁ, ও তো অ্যাক্টিংও করেছে, দারুণ কাজ করেছে, উইথ লাভ বলে একটা ছবি, উইথ লাভে হিরো হয়েছে। হ্যাঁ, তো তামিলে অ্যাকচুয়ালি অনেকেই আছে। এমনি ওভারঅলি সাউথে কাদের দিকে এমনি এখন মুখিয়ে আছো? ডিরেক্টর বলতে দেখো, আমার একজনের থেকে প্রচুর এক্সপেকটেশন আছে, এখনো মানে মানে ব্লো আউট করেনি, মানে মানে যতটা নাম ধরো অ্যাটলিট হয়েছে বা লোকেশের হয়েছে, আমার মনে হয় PS মিত্রন বলে একজন ডিরেক্টর আছে, ও কার্তিকে নিয়ে একটা সিনেমা করছিল সর্দার বলে। সর্দার, ঠিক আছে, সর্দারের পার্ট 2 আসছে, ওটা তৈরি হয়ে গেছে। সর্দারও তো স্পাই ফিল্ম, যারা ধুরন্ধর দেখছেন তারা কিন্তু দেখতে পারেন, তাদের ভালো লাগবে। এখন ছবিটা হিন্দি ডাবেও চলে এসেছে। হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর। ও একটা শিবা কার্তিকে নিয়ে ছবি করেছিল হিরো বলে, ওটাও খুব ভালো ছিল, সুপার হিরো জনরার মধ্যে, একটু আন্ডাররেটেড ডিরেক্টর আছে, ও খুব ভালো। আরেকজন পরিচালক ছিল, ও খুব ইন্টারেস্টিং ছবি করতো, বিশালকে নিয়ে অনেক ছবি করেছে, এখন আর মানে দেখতে পাই না। থিরু বলে নাম ছিল, ঠিক আছে। তো ও বিশালকে নিয়ে একটা ছবি করেছিল, বিশালের একটা সিনড্রোম ছিল, বিশাল খালি ঘুমিয়ে পড়ে। আচ্ছা, ঠিক আছে, ওই সিনেমাটা দেখো পারলে, ওটা মনে হয় মোস্ট প্রবাবলি ZEE5 এ আছে। আমি বিশালের লাস্ট ওই ছবিটা দেখেছিলাম, যেটা দেখে সবাই বলতো যে পাসওয়ার্ড, ওটা থেকে রিমেক। হ্যাঁ, ওটা ওই PS মিত্রানের ডিরেকশন। ওটার নাম হচ্ছে ইরুম্বাথিরাই। আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে ধরো এখন সাউথে লোকেশ একটা বড় নাম হয়েছে, এবং কুলি আমার এমনিতে ভালো লেগেছিল, তোমাদের তো সবার খারাপ লেগেছিল। এবার লোকেশের থেকে তুমি কিরকম কি এক্সপেকটেশন রাখছো, বা লোকেশ বা কার্তিক সুব্বারাজ? কার্তিক সুব্বারাজ তো চিরকালই এক্সপেরিমেন্ট করে। কার্তিক সুব্বারাজের একটা জিনিস আমি দেখেছি, প্যাটার্ন, হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর। ইভেন রেট্রো আমারও খুব ভালো লেগেছিল, SSR গ্লোবে দেখেছিলাম, হেভি মস্তি হয়েছিল, খুব ভালো। মানে ব্যাপার হচ্ছে যে কার্তিক সুব্বারাজ না একটা এক্সপেরিমেন্ট করেই, মানে ও বড় হিরোকে নিল, কিন্তু আমার মনে হয় যে ও না বড় হিরোকে নিলে একটু প্রবলেম করে, বাধা পড়ে যায় একটু, যেন কোথাও মানে তুমি দেখবে ও যে বড় হিরোদের সাথে যে ছবিগুলো করেছে, আর তার জায়গায় যদি নন স্টার কাস্ট যে ছবি করেছে, দেখবে নন স্টার কাস্ট ছবিগুলোই ওর বেটার, যেমন জিগার ঠান্ডা, পিৎজা, ইভেন জিগার ঠান্ডা, ডাবল এক্সটাও খুব ভালো, ঠিক আছে। তো ও দেখবে তুমি ওটা আর কি ও বেটার হ্যান্ডেল করতে পারবে। আরেকটা সিনেমা আছে ইরাইবি বলে,
ঠিক আছে, ওদের বিজয় সেতুপতি, এস.জে. সূর্যা আর ওই লোকটা যাকে ওর নিয়ে করে আর কি, যে জিগার ঠান্ডাতে ভিলেন হয়েছিল অ্যাসল্ট সেতু। আচ্ছা আচ্ছা ওর নাম হচ্ছে কি জানো? আরে ওর নামটা কি, নামটা ভুলে যাচ্ছি। জিগার ঠান্ডাতে যে- জিগার ঠান্ডা 1 এ জিগার ঠান্ডা 1 এ যে 1 এ। মানে মেন ক্যারেক্টারটা যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, বুঝতে পেরেছি, ছেড়ে দাও ছেড়ে দাও। ববি সিমা ওদেরকে নিয়ে হ্যাঁ। করেছিল, ইরাইভি। তো ও না যখনই নন স্টারকাস্ট ফিল্ম হয় ও বেটার করে। ওর ওই রজনীকান্তের সাথে ছবিটা আমি দেখিনি, আমাদের ওই পেটটা ও বলছিল দেখতে, কিন্তু পেটটা দেখানি। পেটটা কি পেটটা খুব সিম্পল, মানে গল্প লেভেলে সিম্পল, মানে অতটা এক্সপেরিমেন্ট নেই। ডেফিনেটলি সেকেন্ড হাফটাতে, ফার্স্ট হাফটা টিপিক্যাল রজনী ফিল্ম, হুম। সেকেন্ড হাফটাতে তুমি প্রচন্ড মানে কার্তিক সুব্রাজের ভাইব পাবে। মানে একটা সিন আছে, মানে একটা গেছে, মানে একজন মারা গেছে, সেখানে গেছে, মানে একদিকে কান্নাকাটি হচ্ছে, এ হচ্ছে, এবার হঠাৎ করে রজনী বলে যে, ওর বন্ধুকে বলে যে ডিসাইড কর, এখানেই মেরে দে একে, না হলে কিন্তু এরপরে টেনশন দেবে। তো দিয়ে তখন বলে যে বল বল ডিসাইড কর এরকম করে বলতে থাকে। বন্ধুরা বলে ঠিক আছে চ। এবার সঙ্গে সঙ্গে রজনীকান্ত উঠে না নাচতে শুরু করে, ডান্স করতে শুরু করে। এইটাই তো। ঠিক আছে, ডান্স করতে 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 ওখানে না একটা মানে প্রচলন আছে সাউথ ইন্ডিয়াতে, হুম। যদি কেউ মারা যায় সেখানে লোকে এসে নাচে, নাচে না। ফর্ম অফ দুঃখ প্রকাশ করে। ঠিক আছে, সেটা নাচে, ওই জন্য ঢাক ফাক বাজিয়ে নাচে। ও নাচতে নাচতে গিয়ে না বলে গেটটা ক্লোজ করা, ক্যামেরাটা পুরো ওয়ান শটে আছে, তো যায় একজন গেটটা পুরো ক্লোজ করে দেয়, তারপরে গাড়ি থেকে বন্দুকটা বার করে দিয়ে ওকে উড়িয়ে দেয়। ঠিক আছে, ওই হেভি সিনটা আছে। তো ওই সেকেন্ড হাফটাতে যে ফ্ল্যাশব্যাক পোর্শনটা, ওটা তুমি পুরো ট্যারেন্টিনোইশ ভাইবটা, যেটা কার্তিক সুব্রাজের ভাইব, ওটা পুরো পাবে আর কি, ডার্ক কমেডি ইত্যাদি। রেট্রোতেও তো বড় স্টার নিয়েছে, কিন্তু রেট্রো কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট আছে, প্রচন্ড কিন্তু কি বলতো experiment। ওইটা ঠিক ল্যান্ড করেনি, মানে দর্শকের সাথে খুব ভালোভাবে ল্যান্ড করেনি। ফিলোসফিটা হেভি, ওই লাস্টে স্মাইল ফিলোসফি হ্যাঁ। যেটা ছিল, ওটা আমার রেট্রোতে দারুণ লেগেছে। কার্তিক সুব্বারাজ এক্সপেরিমেন্টের চেষ্টাটা হ্যাঁ, চালিয়ে আছে, কিন্তু লোকেশ যেরকম কি হয়েছে কি, মানে বড় স্টার হয়ে নিয়ে না সেফ খেলতে শুরু করেছে আর কি, অনেকটা বেশি। লোকেশের না মানে অনেক দিনই একদম পিক লোকেশ কাইথির মতো কাজ দেখছি না। না না, ওরকম ওর প্রথম দুটো সিনেমা, ওর ফার্স্ট সিনেমাটা যেটা 2017 মানাগারাম, ওটা সব থেকে বেস্ট। ওটাও তুমি রেকমেন্ড করেছিলে তখন, তারপরে দেখেছিলাম। তো আরেকটা সিনেমা আছে লোকেশের, তোমরা দেখো, মানে ওটা একটা শর্ট ফিল্ম, ওটা অ্যাকচুয়ালি কার্তিক সুব্রাজ দের প্রোডাকশন থেকে এসেছিল। কার্তিক সুব্রাজ একটা প্রোডাকশন হাউস আছে, ওরা একসাথে কোলাবোরেট করে নাকি? ওখানে না একটা চল আছে কি, যে কোনো বড় ডিরেক্টর এস্টাবলিশ হয়ে গেলে সে একটা নতুন ডিরেক্টরকে তোলে। বাহ। ঠিক আছে, এই চল তুমি আর কোথাও পাবে না, এটাও তামিল ইন্ডাস্ট্রি একটা বড় ব্যাপার। আমি তোমাকে একটা চেন বলে দিচ্ছি, তাহলেই বুঝে যাবে। শঙ্করের অ্যাসিস্ট্যান্ট কে ছিল অ্যাটলির অ্যাসিস্ট্যান্ট কে সিবি চক্রবর্তী, ডন বলে ছবিটা করে। সিবি চক্রবর্তী এখনো তো করছে রজনীকান্ত। ঠিক আছে, এটা হচ্ছে একটা দেখে নিলে। আচ্ছা, কার্তিক সুব্রাজ, ঠিক আছে, কার্তিক সুব্রাজ উঠলো, ও উঠেছিল টেলিভিশন থেকে, এবার ও অনেক ডিরেক্টরকে তুলেছে, তার মধ্যে লোকেশকেও প্রথম কিন্তু ব্রেক দিয়েছে ও। মানে লোকে জানে না, লোকেশ একটা শর্ট ফিল্ম বানিয়েছিল। ঠিক আছে, তো সেই শর্ট ফিল্মটা একটা কার্তিক সুব্রাজ ওই শর্ট ফিল্মটা অ্যাকোয়ার করে 4টে শর্ট ফিল্মের একটা অ্যান্থোলজি রিলিজ করেছিল। সেইটা দেখে কিন্তু লোকেশ মানাগারাম পেয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবং এখন মনে হয় লোকেশ আর কার্তিক একসাথে কোলাবোরেট করছে, ওদের প্রোডাকশন হাউস গুলো কোলাবোরেট করছে, একটা সিনেমা ওরা প্রডিউস করছে রত্না কুমারের জন্য। আচ্ছা, রত্না কুমার হচ্ছে যে লোকেশের ডায়লগ রাইটার, যে মানে বিক্রম টিক্রম লিখেছে আর কি, ও ডিরেক্ট করছে, তো সেটা এরা দুজন মিলে প্রডিউস করছে। তো এরকম ব্যাপার আছে ওখানে, বুঝতে পারো, একটা ডিরেক্টর সবসময় আরেকটা ডিরেক্টরকে পুশ করে, যেরকম কে বালাচন্দ্র ছিল, খুব সিনিয়র ডিরেক্টর। কে বালাচন্দ্রন মানে যে রজনীকান্ত, কমল হাসান গুরু, চিরঞ্জীবী ওনার হাত থেকে বেরিয়েছে, জয়াপ্রদা, শ্রীদেবী, উনি মানিরত্নমকে প্রচুর পুশ করেছেন। মানিরত্নমের সিনেমা, ওনার জন্য কি মানিরত্নমের মতো ছিল কিছু? ড্রামা হেভি জোন ছিল, ড্রামা, নট অ্যাকশন। না, উনি পুরো ড্রামা। এবং ওনার সিনেমাতে তখন ফিমেল ওরিয়েন্টেড, মানে ফিমেল ক্যারেক্টারস ওয়ার ভেরি ভেরি স্ট্রং, ফিমেল পার্সপেক্টিভ থেকে, মানে ফিমেল সাউথের ফিল্মে। হ্যাঁ, তামিল ফিল্ম। এই টপিকটাতেই আসতাম, যে এই যে রিসেন্টলি একটা কান্নার গান বেরোলো না, যেখানে ওই নোরা ফাতেহি, সঞ্জয় দত্তের, এইটা তো তেলেগু ইন্ডাস্ট্রি বা সাউথের কিছু কিছু ইন্ডাস্ট্রিতে তো, কান্নার ইন্ডাস্ট্রিতেও যে ফিমেল পোর্ট্রেয়ালটা তো খুব জঘন্য হয়ে আসছে, খুবই জঘন্য, এবং বিভিন্ন জায়গায় খুবই খারাপ। মানে সেই পেটের মধ্যে ডিমের পোচ রান্না করে নিচ্ছে, ওটা ছিল, ওটা মনে হয় ওটা প্রভুদেবার ছিল। তারপরে বালেয়ার তো পরপর মানে কোটি কোটি উদাহরণ দেওয়া যাবে, কিন্তু বালেয়ার রিসেন্টলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওই ডাকু মহারাজ অনওয়ার্ডস, বা তার আগে একটা সিনেমা করেছিল বাগবান কেসরি, এগুলোতে একটু ফিমেলদের পোর্ট্রেল বেটার হয়েছে। হয়তো এত গালাগাল শুনে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা গালাগাল না, ওর যে মেয়ে আছে না, ওর মেয়ে এখন হচ্ছে ওর ম্যানেজার। আচ্ছা, ঠিক আছে, ওর মেয়ে যবে থেকে টেক ওভার করেছে, ওর মেয়ে বলেছে বাবা এরকম করলে হবে না, ইউ নিড টু চেঞ্জ। ওর পর থেকে ওর সিনেমা ইমপ্রুভ করে গেছে। আখান্ডা 2টা বাদ দিয়ে দাও, ইভেন আখান্ডা 2 তে তুমি আখান্ডা 2 তো তোমার ভালোই লেগেছে। হ্যাঁ, মানে আমার তো কিছু কিছু আইডিয়াস হেভি লেগেছে।
কিন্তু ওটার মধ্যে যে ফিমেল পোর্ট্রেয়াল ওটা এখন কিন্তু দেখিনি। প্রবলেমেটিক নয়, মানে আগে যেরকম বালিয়া সিনেমাতে একদম জঘন্য খুব হতো জঘন্য। সেটা পাল্টে সেই গেছে। তাব্বুর সাথে একটা সিন ছিল খুবই জঘন্য, একটু মানে করে আঙুলে করে হ্যাঁ ছুঁড়ে হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। কমলা ছুড়ে দিচ্ছে, কমলা লেগে ফেটে হ্যাঁ। যাচ্ছে, মানে জঘন্য ওটা। তো এই জিনিসটা মানে ওদের এখানে এই চলটা কিভাবে এলো, বা এটা শুধরায় না কেন ওরা এখনো টোটালি? দেখো ব্যাপারটা হচ্ছে কি যে ওখানে এবার কিভাবে চলটা এসছে আমিও জানি না, ঠিক আছে, এই চলটা কি কোথা থেকে শুরু হয়েছে জানি না, কিন্তু এটা ওদের সিনেমার মধ্যে প্রচুর বেশি করে আছে হুম। এবং 4টে স্টেটের মধ্যেই আছে, এটা একদম ফ্যাক্ট। মালায়ালামেও মালায়ালাম, হ্যাঁ, মালায়ালাম সিনেমাকে তো একটা টাইমে সফট পর্ন ইন্ডাস্ট্রি বলা হতো, মাল্লু 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 যেগুলো, পর্ন মাল্লু এরকম porn। ভাবে বলতো তারা। But ওটা তো অনেকদিন আগে, ওটা তো হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, সেই হয়েছে। কিন্তু সেটা খুব প্রিডমিনেন্ট একটা সময় ছিল হুম, যে মানে মালায়ালাম সিনেমা মানেই হচ্ছে সফট পর্ন, হুম, ঠিক আছে, সেটাকে এই মোহনলাল, ম্যামোটি, প্রিয়দর্শন ওরা তখন কমেডি Change ফিল্ম দিয়ে করেছিল। ভেঙেছিল, চেঞ্জ করেছিল, তারপর কিছু থ্রিলার্স অ্যাকশন ফিল্ম দিয়ে। প্রিয়াদর্শন ওই রিসেন্টলি একটা ইন্টারভিউতেও এটা বলছিল হ্যাঁ যে এই ব্যাপারটা ওরা চেঞ্জ করেছিল। হ্যাঁ, তো সেইটা একটা ব্যাপার হয়েছিল। তো তামিল সিনেমাতেও বাজে পোর্ট্রিয়াল হয়েছে। তামিল সিনেমাতে একজন মানে হিরো ছিল, হি ওয়াজ অলসো ভেরি সাকসেসফুল ডিরেক্টর, উনি অমিতাভ বচ্চন, মানে ওনার সিনেমা রিমেক করেছিল পরবর্তীতে অমিতাভ বচ্চন, আখরি রাস্তা, ওনার নাম ছিল কে ভাগ্যরাজ বলে, উনি হিরো আচ্ছা। ছিলেন আবার মানে এও ছিলেন, মানে ডিরেক্টরও ছিলেন এবং খুব সাকসেসফুল ছিল। ওর সিনেমাতেও ফিমেল পোর্ট্রিয়াল খুব প্রবলেম্যাটিক হতো, আচ্ছা, প্রচন্ড প্রবলেম্যাটিক, মানে পোর্ট্রিয়াল, মানে ধরো একটা সিনেমা ছিল পরবর্তীকালে রাজেশ খান্না রিমেক করেছিল মাস্টার জি বলে, তোমরা দেখবে না, এগুলো 80s এর সিনেমা। মাস্টারজি দেখি। তো মানে কিরকম বলতো যে একটা গ্রামের মাস্টার আছে, এবার তাকে একটা হিরোইন আর কি তার উপরে সেক্স অ্যালিগেশন লাগে যে আমার সাথে মলেস্ট করতে, মানে ওকে ভালোবাসে, এবার কিভাবে ওকে জিতবে ও পাত্তা দিচ্ছে না, হ্যাঁ, তো বললো যে এই আমাকে মানে জোর করে আমার সাথে এই করেছে, করে বিয়ে করে নিল। এবার এদের মধ্যে কি করে একটা বন্ডিং তৈরি হবে, কি করে ওর মন জিতবে, মানে এই টাইপের গল্প, বুঝতে পারলে তো, এরকম প্রচুর প্রবলেমেটিক জিনিসপত্র থাকতো আর কি। এখন এগুলো আস্তে আস্তে কল আউট হচ্ছে, না বলা তামিল হচ্ছে। সিনেমা আবার যেরকম এইটাও ছিল, তো সেম ভাবে প্যারালাল না কিছু ডিরেক্টর ছিল, যেমন কে বালাচন্দ্র ছিল, ভারতী রাজা দেখবে এখন অ্যাক্টিং করে, বাড়তি ঠিক আছে? রাজা। ভারতী রাজা উনি তখন উনি খুব ভালো ডিরেক্টর ছিলেন, ওনার সিনেমাতে ফিমেল পোর্ট্রেল ওয়াজ বেটার। তারপর মানিরত্নম এলো 80s এ, মানিরত্নমের সিনেমাতেও ইট ওয়াজ ভেরি Sensible. বেটার, সেন্স খুব ভালো এ, ঠিক আছে। ইভেন ওই নায়াকানেও দেখেছিলাম, নায়াকানেও কত সুন্দর করে দেখিয়েছিল। নায়াকান, ইভেন ওই যে ছবিটা যেটা ওই কারনা থেকে নিয়েছিল, যেটা ওই না না থালাইভা, না, ওটার নাম তো থালাপতি রজনীকান্তের। থালাপতি। না আমি ওটা বলছি যেটাতে ওই গানটা ছিল গো, আরে যেটা অ্যাকচুয়ালি ওনার প্রথম খুব সাকসেসফুল সিনেমা আর কি, ডিভোর্স নিয়ে, যেটা থেকে কাইন্ড অফ ইন্সপিরেশন হচ্ছে শুধু তোমারই জন্য, মানে আচ্ছা আচ্ছা, শুধু তোমারই জন্য তো অ্যাটলির একটা সিনেমা, অ্যাটলির একটা ছবি, রাজা অ্যাটলির রানী, একটা ছবি, রাজা রানীর মানে হ্যাঁ। ইন্সপিরেশনটা হচ্ছে ওইটা। আচ্ছা। রেবতী ছিল ওটাতে, ছবিটার নামটা আমার এখন কিছুতেই মনে পড়ছে না। হুম। মানে ওটার থেকে ইন্সপিরেশন নিয়ে আরো একটা সিনেমা হয়েছিল কানাডাতে, পুনিত রাজকুমার ছিল, মিলানা বলে, সেটা আবার বাংলাতে রিমেক হয়েছে অঙ্কুশের, ঠিক আছে। তো অঙ্কুশের কোনটা? ওই অঙ্কুশ আর মিমি ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিলেন কি নয়। করে তোকে বলবো এরকম সামথিং এরকম নাম ছিল। ওকে। তো দেখবে ওই জন্য থিম গুলো সেম মোটামুটি, কি করে হুম। তোকে বলবো আর শুধু তোমারই জন্য, মোটামুটি থিমেটিক্যাল সিমিলারিটি আছে। হুম। ওর নামটা এখন কিছুতেই মনে পড়ছে না। মনারাগম, মনে হয়। মনারাগম, এটা দেখো এখন জানি না প্রাইম ভিডিওতে আছে কিনা, একসময় প্রাইম ভিডিওতে ছিল আচ্ছা আচ্ছা, মনোরাগম, মনে মানে হয়। একটা মহিলার বিয়ে, মানে ওটা অনেকটা কিরম বলো তো, এই টাইপের সিনেমা, মানে হাম দিল দে চুকে হাম দিল দে চুকে সনম, বুঝতে পেরেছি। বাট এখানে হচ্ছে ওই এক্স লাভারটা বেঁচে নেই, মানে ও Okay. একজনকে ভালোবাসতো, বিয়ে হয়েছে একজনের সাথে, ও বিয়ের দিনকেই ও বলছে আমাকে ডিভোর্স চাই, আমি তোমাকে ভালোবাসি না, আমি হুম। একজনকে ভালোবাসতাম, সে মারা গেছে, এইবার ও ওকে বলেছে আমি ডিভোর্স দেবো, নিয়ে গেছে। আচ্ছা পুরো সিনেমাটা আচ্ছা, বিয়ের দিন ডিভোর্স তো অনেকটা ওই 7 পাকে বাঁধা। হ্যাঁ ওই টাইপের উত্তম কুমারের হ্যাঁ, সিনেমা আছে হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ও তারপরে ওকে নিয়ে আচ্ছা পুরো গল্পটা সেটিংটা হচ্ছে তখন না, মানে তামিল সিনেমা মানে হচ্ছে একটু রুটেড হতো, গ্রামের দিকে হতো, গ্রামে হতো। বা বড় জোর চেন্নাই সিটিতে। মানিরত্নম গল্পটাকে ফেলেছিল হচ্ছে দিল্লিতে, যে একটা তামিল ইঞ্জিনিয়ার দিল্লিতে কাজ করে, বিয়ে করে ওকে নিয়ে গেছে দিল্লিতে, এবং দিল্লিতে বাকিরা কিন্তু হিন্দিতে কথা বলছে, ঠিক আছে, মানে ওই জন্য ওই ছবিটা অত ফ্রেশ, বুঝতে পারলে তো, Yes. তোমার সেটিংটা খুব রিয়েল মনে হবে। তো ওকে লয়ারের কাছে নিয়ে গেছে, এবার লয়ার বলছে যে দেখো 1 বছর আগে মানে ডিভোর্স হবে না, সেম এবার- ওটাও 7 পাকে বাঁধা হ্যাঁ, যায় হ্যাঁ, এটা। ঠিক আছে। হ্যাঁ। তো মাইট বি হয়তো ওখান থেকে ইন্সপিরেশন নিতে পারে নিতে পারে। মানিরত্নম, হতেই পারে, সেটাও হ্যাঁ। হতে পারে। তো সেই সময় বাংলা সিনেমার এত সাবজেক্ট True, true, ছিল, true. বুঝতে পেরেছি। এবার একটা, আমি জানি না তোমার মনে আছে কিনা, আমি যখন কলেজে পড়তাম তখন একবার ডিসার্টেশন করেছিলাম একটা, ঠিক আছে, তখন তোমার একটা ইন্টারভিউ নিয়েছিলাম ফোনে, আচ্ছা মনে আছে? একটা ওই বাংলা ছবির এরা নিয়ে একটা আচ্ছা ডিসকাশন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওইটা নিয়ে একটা ডিসকাশন হচ্ছিল। তো বাংলা ছবিতে তুমি ধরো যে টাইম থেকে দেখছো, 90s থেকে, আমি ধরি 90s এর সময় থেকে কিছুটা দেখেছো, তো কোন এরাটা, ওই 60s 70s টা নয়, ওটা তো অবভিয়াসলি আমরা জানি স্বর্ণযুগ ছিল, বাট তারপরে কোন সময়টা, এই অঞ্জন চৌধুরীর সময়টা বলো, বা পরে রিমেক টাইমটা বলো, বা 2014 পর থেকে যে আস্তে আস্তে এখন যে সময়টা, কোন টাইমটা তোমার মনে হয় সবচেয়ে ভালো ছিল ফর ইন্ডাস্ট্রি, ফর ইকোনমিক্স অ্যান্ড অল? দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই বাংলা সিনেমার অ্যাকচুয়ালি ইকোনমিক্স ডেড হয়ে গেছে হচ্ছে উত্তম কুমারের সাথে সাথে,
ঠিক আছে, তারপর থেকে যা হয়েছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি বলতো, এটা মানে ছোট ছোট বুমস। হ্যাঁ, তোমার মনে হচ্ছে ইনিশিয়ালি যে হ্যাঁ বিশাল কিছু বিশাল কিছু হচ্ছে, হচ্ছে, বাট অ্যাকচুয়ালি গুলো এটা কোনো সাস্টেনেবল নয়। মানে এটা হয়তো তোমাকে 2 বছর 3 বছর ম্যাক্সিমাম 5 বছর সাকসেস এনে, যখন ধরো রিমেক শুরু হলো তখন দেখবে প্রচুর উঠেছিল যে বাংলা সিনেমা খুব নিউ এজ হয়ে গেছে, চলছে, বিরাট বক্স বিশাল অফিস চলছে, দিচ্ছে, বক্স অফিস হচ্ছে, এবং কিছু ছবি সত্যিই বক্স অফিস করছে, এবং এরা জাস্ট ব্লেটেন্টলি কপি করছে, গান ফান ল্যাভিশলি শুট করছে, ছবির বাজেট বেড়ে যাচ্ছে, যেহেতু আমাদের কাছে অরিজিনালটা আসছে না, হ্যাঁ, এবং অরিজিনাল কন্টেন্টটা ভালো। হ্যাঁ, এবার সেটা একটা বুম হলো, কিন্তু সেটা তুমি লঞ্জিভিটি কতদিন বলতে পারবে? 2008 থেকে 14, 6 বছর। 6 বছরটা তো একটা মানে কোনো কিছু নয়, ঠিক 6 বছর। আচ্ছা, তারপর থেকে তুমি দেখে নাও হল বন্ধ হয়ে গেল, সব হয়ে গেল। আচ্ছা, তারপরে তুমি দেখবে যে এই 2010 অনওয়ার্ডস হলো কি একটা মিডল অফ দ্য রোড সিনেমা আছে, এটা নতুন একটা, কিন্তু সেটা কি সাস্টেন করতে পারলো? না, সেটাও পারলো না। পরে গিয়ে ফ্যামিলি ড্রামা, গোয়েন্দা, আচ্ছা ফ্যামিলি ড্রামা শুরু হলো, ভাবলো যে এটা হচ্ছে নিউ, এটাও হলো না সাস্টেন, এখন আর ওটা ওয়ার্ক করছে না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি বলতো, একটা ইন্ডাস্ট্রি তখনই রান করে যখন তার মধ্যে সব ধরনের ছবি হয়। ঠিক আছে, তুমি যদি একটাই, এই যে যখন রিমেক করছে তখন খালি রিমেক করছে, তার আগে 90s এ হতো বাংলাদেশি সিনেমার রিমেক, তখন বাংলাদেশি সিনেমার রিমেক, ওই বেদের মেজস না, কমলার বনবাস, ওইসব। তারপর কি যেন হয়েছিল, ওই কি সব অভিষেক চ্যাটার্জি একটা সিনেমা ছিল গো, বলো না, সুজন সখী, অনেকগুলো আছে, ওই মিলন বলে কিছু একটা আছে মনে হয়, ভুলে গেছি নাম, আমিও না, সবকটার নাম আমারও মনে নেই। ঠিক আছে, তারপরে চিরঞ্জিত রিমেক করেছে এরকম, তো সবাই করেছে মোটামুটি। তো তখন একটা ওইটা চল হলো, তারপরে সাউথের রিমেক চল হলো, প্রথমে রাইটস না কিনে, তারপর রাইটস কিনে। ও, রাইটস না কিনেও হয়েছে, হ্যাঁ, আর্লি 2000 এর রাইটস না কিনে হচ্ছে, যেরকম ওই সাথী, এগুলোর কি রাইটস ছিল? সাথীর রাইটস ছিল, রিফিউজি ছিল, রিফিউজি এস ভেঙ্কটেশ রাইটস কিন্তু, বাট আমি তোমাকে বলছি যে ধরো ওই যে সিনেমাটা হয়েছিল না দম, যেটা অ্যাকচুয়ালি অরিজিনালটা ছিল বিক্রমের একটা ছবি ছিল তামিলে, ওটার নাম ছিল মনে হচ্ছে ঢিল, খুব সাকসেসফুল। ধারানি বলে একজন ডিরেক্টর ছিল তখন, তামিলে খুব সাকসেসফুল, বিজয়কে নিয়ে ঘিল্লি বলে ছবিটা করেছিল, ঘিল্লি আপাডি পড়ে। তো ওই সিনেমাটার রিমেক হয়েছিল দামের থেকে কপি করে হয়ে গেল শত্রুর মোকাবিলা, আর সঙ্গে সঙ্গে ওটা ধরাও পড়ে গেল। তো সেই প্রথম, তারপর থেকে বাংলা সিনেমা রাইটস কেনা শুরু করলো। তার আগে রাইটস নিত না, ওরা জাস্ট দেখতো যে কোন ছবিটা সাকসেসফুল হয়েছে, ওটা থেকে গল্পটা নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে করে দিত। মানে এটা প্রচুর ছবির ক্ষেত্রে হয়েছে, যেরকম জিস দেশ মে গঙ্গা রেতি হ্যায়, ওটা হয়ে গেল হচ্ছে ওই মায়ের আঁচল। হিন্দি ছবিতেও তো বাংলা ছবি র্যান্ডম হতো, প্রচুর হতো। এখন যে ধরো বাংলাদেশে অনেকগুলো ছবি হচ্ছে, হ্যাঁ, সেই ছবিগুলোর মধ্যে পুরো তুমি ছাপটা দেখতে পাবে এখানের কোন কোন ছবির ছাপ আছে। ওরা মনে হয় অ্যানিমেলের 4-5টা ছবি বানিয়ে দিয়েছে, অ্যানিমেল কেজিএফ সব ককটেল করে বানিয়ে দিয়েছে, মার্কো। এগুলো তো কোনো রাইটস এর ব্যাপার নেই, এগুলো তোমরা মনে হয় অফিশিয়ালি রাইটস কিনে করছে, এগুলো তো স্টাইল কপি করছে, মেইনলি তো স্টাইলটা পুরো কপি করে নিচ্ছে, ওই জিনিসটা করছে, ওইগুলো করছে। আর ওখানে খুব একটা প্রবলেমও হচ্ছে না, কিছু প্রবলেমও হচ্ছে না, ঠিক রাইটস এর কেউ প্রবলেমও তুলছে না। এবার আচ্ছা, অনেকদিন আগে তুমি অঙ্কুশের একটা ইন্টারভিউ, এটা আমার কোয়েশ্চেন লিস্টে ছিল না, এটা জাস্ট একবার অঙ্কুশের নাম এলো বলে আমি বলছি। অঙ্কুশের একটা ইন্টারভিউ নিয়েছিল, পরে অনেক কন্ট্রোভার্সি হলো, বঙ্গাই সেটা নিয়ে ভিডিও করলো, আরো ওটা নিয়ে অনেক কথাবার্তা হলো। ওই টাইমটা তুমি হ্যান্ডেল করেছো কি করে? না, আমাকে নিয়ে তো কিছু হয়নি, আমি হ্যান্ডেল করে, মানে তুমি তখন ওটা নিয়ে কোনো চাপ খাওনি যে এই ইন্টারভিউ থেকে কথাবার্তা বেরোলো, তারপর সেটা থেকে? আমি ইন্টারভিউটা করে এসেছিলাম, ইন্টারভিউটা ছিল 1-1.5 মাস 2 মাস 3 মাস ছিল, তখন ভিউজ পড়েছিল, অনেক ভিউজ পড়েছিল, লোকে দেখেছে, ব্যাস। আমি আর ওটা নিয়ে কিছু বললে আমার মাথায় মনে পড়লো। তো তারপরে হঠাৎ করে একদিন কিরণ আমাকে বলে যে তোর একটা ভিডিও না আমি একটু ইউজ করছি, আমি ঠিক আছে তুই একটু ক্রেডিট দিয়ে দিস প্লিজ, তোর আমার চ্যানেল একটু ক্রেডিট দিস ভাই, তাহলে আমার একটু সাবস্ক্রাইবার ঢুকে, বলে হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি দেখলাম যে ওটা মিম বানিয়েছে, তারপরে সেই মিমটা দেখলাম আমি, হয়ে গেল। তারপর দেখলাম যে সেটা নিয়ে একটা পোস্ট লিখেছে অঙ্কুশ, তারপরে বঙ্গাই রিপ্লাই দিয়েছে, তো এই নিয়ে তবে ব্যাক এন্ড ফোর্থ হচ্ছে। এবার আমার তো আমি কিছু করিও নি, আমি তো না কিছু বলেছি না কিছু করেছি। তারপরে দেখলাম যে লোকে ওই সোর্সটা খুঁজে খুঁজে আমার ভিডিওতে আসা শুরু করছে, তারপরে প্রচুর লোকে সেটা নিয়ে বক্তব্য রাখছে। তারপর আমি দেখতে পারলাম যে ভিডিওটা প্রচুর চলছে, তখন কখন বলতে আমি অফিসে যাচ্ছি, সেখানে যারা আমাকে চিনতো না তারাও চিনছে। তো এইভাবে করতে করতে তারপরে ফাইনালি আমি একটাই ভিডিও বানিয়েছিলাম অ্যাকচুয়ালি, যে ওটা নিয়ে আমার কি টেক, ঠিক আছে, আমার কি ওপিনিয়ন এই পুরো বিষয়টা নিয়ে, সেটা আমি একটাই ভিডিও বানিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ গুলো আমার আগেই নেওয়া ছিল, সেটাতে আমি কিছু করিনি, ঠিক আছে, আমি কেটে কোনো মিম বানাইনি, ঠিক আছে, আমি এই ভার্সেসটা তৈরিও করিনি, আমি কিছুই করিনি, ঠিক আছে। আর পরবর্তীকালে আমি জাস্ট, যেহেতু আমার ভিডিও নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তাই জন্য আমি একটা জাস্ট টেক দিয়েছিলাম যে আমার এটা নিয়ে কি ওপিনিয়ন। ওই টেকটাতে তো অ্যাকচুয়ালি ইন্টেনশনটা খারাপ ছিল না, আমার কোনো বক্তব্যটা তো খারাপ ছিল না, ও অ্যাকচুয়ালি বোঝাতে চাইছিল কিছু, আর্টিকুলেট হয়নি, আর্টিকুলেশনটা হয়। আর তখন না কি বলতো, নেসেন্ট স্টেজে ছিল তো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা, ও বুঝতে পারেনি যে এরকম রিপারকাশন হবে। এখন কিন্তু প্রচন্ড পলিশ এবং খুব ভালো কথা, এখন আমার মনে হয়
হয় যে ওকে নিয়ে ট্রোল করলেও আই থিঙ্ক হি ওয়ন্ট রিঅ্যাক্ট লাইক দ্যাট, সেটাই আমার মনে হয়। এখন আচ্ছা ধরো এই রিভিউ এর সূত্রে তো এইখানে দুটো প্রশ্ন মিক্স করে দিই। একটা হচ্ছে গিয়ে যে একটা জিনিস এখন শুনতে পাই, আমি নিজেও কিছুটা খেয়াল করি, যে বাংলা ছবির যখন তুমি করছো কিছু কিছু ক্ষেত্রে অনেকটা সফট থাকছো, মানে আগে যেরকম শুরুর দিকে, আমি কালকেই পুরোনো রিভিউ গুলো দেখছিলাম, অনেক বেশি হার্শ অনেকটা শোনা যেত, এখন একটু সফট হয়েছে। এটা কি মানে ইন্টেনশনাল? না দেখো, আমি তোমাকে এটা বলছি, সব থেকে প্রথম আমাকে এই জিনিসটা যেটা বলেছিল, আমাকে সৃজিতদা বলেছিল একটা কথা, ঠিক আছে, দুটো কথা আমাকে সৃজিতদা বলেছিল, আমি মনে রাখবো চিরকাল, দুবার দুটো আলাদা কনটেক্সটে কথা আছে। একটা আমাকে বলেছিল কি, তুমি দেখবে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, যারা আমরা প্রচুর সিনেমা দেখি, ধরো কোনো সিনেমা আমার ভালো লাগছে না, আমাদের তো একটা এক্সপেকটেশন থাকে ট্রেলার ফেলার দেখে, তারপর আমরা যখন যাই আমাদের এক্সপেকটেশন ম্যাচ করছে না, এবার আমরা রিভিউতে দেখবে বলা শুরু করি যে সিনেমাটা যদি এরকম এরকম রাস্তায় হাঁটতো, এই রুটে হাঁটতো, এটা করতো, ইট উড হ্যাভ বিন আ বেটার ফিল্ম, দেখবে এরকম লোকে বলতে শুরু করে। আমিও তো বলি, এটা অনেকে বলে। এবার দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু জাজ আ ফিল্ম, ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি যে তুমি তোমার মাথার সিনেমাটা এক্সপেক্ট করছিলে, ওটা ম্যাচ করেনি বলে তুমি ভালো খারাপ বলছো, কিন্তু অ্যাকচুয়ালি তোমার রিভিউটা হওয়া উচিত কি যে যেটা অ্যাভেলেবেল আছে, যে মেটেরিয়ালটা, তোমাকে রিভিউ সেটা করতে হবে, যে ফিল্ম মেকার কোন সিনেমাটা দেখাতে চেয়েছে, সেটার মধ্যে কতটা সাকসেসফুল হয়েছে, কতটা ফেলিয়ার হয়েছে, তুমি সেটা অ্যানালিসিস করো। ডোন্ট মেক ইউর ওন ফিল্ম। দেন তুমি যদি নিজের গল্পটাকে মডিফাই করো, দেন মেক ইউর ওন ফিল্ম। ওর মধ্যেই ধরো দেখছি যে ওই ওয়ার্ল্ডটার মধ্যেই, সাপোজ আমি শীত মুখার্জি বললে তাই কিলবিল ধরেই বলছি, হ্যাঁ, এখানেও তো ওই সেটআপের মধ্যে আরেকটু বেটার হয়তো কিছু জায়গা। ধরো আমি কথা বলছি, ধরো আমি একটা পয়েন্ট বলেছিলাম কিলবিল সোসাইটি রিভিউতে, যে আমার মনে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারই সেম ভাবে ডায়লগ দিচ্ছে, সেম ভাবে ডায়লগ। এটা তো শীত মুখার্জির আগেও এই সমস্যাটা হয়েছে, শীত মুখার্জি এটা নিজে কিন্তু অ্যাড্রেসও করেছে যে এটা আমার প্রবলেম হয়েছে, বাট এটা সুন্দর কাটায়ও কিন্তু, ওই মানে সত্যি বলে সত্যি কিছু নেই, কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট। তো এটা যেরকম কি যে সিনেমার উইদিন দ্যাট কনটেক্সটে, এবার ধরো আমি একটা বললাম যে আচ্ছা যদি কিলবিল সোসাইটিতে এরকম হতো তাহলে আরো বেটার হতো, সেকেন্ড হাফটা যদি, তাহলে কি আমি আমার মতো মডিফাই করছি, দ্যাট ইজ নট আ রিভিউ। এটা একটা আমাকে সৃজিতদা বুঝিয়েছিল ভালো করে, মানে কোনো ঠান্ডা মাথাতেই বুঝিয়েছিল, যে তুই রজার ইবার্টের দেখে নে। না না, আমি মানে লোকে ভাবছে, অনেকে ভাবে যে গরম মাথায় কিভাবে বোঝা, না না, অনেকে হয় কি লোকে ভাবে যে এরকম যে ফোন করে হয়তো সে যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল লোক তোমাকে ধমকাবে চমকাবে, সেটা কিন্তু নয়। সৃজিতদা কিন্তু ইজ ভেরি কুল গাই, লোকে যেরকম মানে পারসেপশন যে না এতে মানে খুব বাজে বিহেভ করে, সেরকম কিন্তু নয়, অ্যাকচুয়ালি ইজ আ ভেরি কুল গাই। এবং সে কিন্তু খুব ভালোভাবেই বুঝিয়েছিল যে মানে তুই রজার ইবার্টের এও দেখে নে, যে তুমি যেটা সিনেমাটা আছে জাজ দ্যাট, সেটার মধ্যে কিরকম, সেটার মধ্যে কতটা, এটা প্রথম। সেকেন্ড হচ্ছে কি, সৃজিতদা আমাকে আরেকবার বলেছিল যে ইফ দ্য ফিল্ম ইজ ব্যাড অলসো, একটা তো এফোর্ট যাচ্ছে, ইউ রেসপেক্ট দ্যাট এফোর্ট এট লিস্ট, ঠিক আছে। তো আমি তারপরে যখন নিজে কাজ করতে শুরু করলাম, আমি যেটা দেখলাম যে কিছু জিনিস না হাতের বাইরে, তুমি নিজেও এডি হিসেবে কাজ করছো। ধরো আমি তোমাকে কথার কথা বলছি, এই রনিদা একটা পডকাস্ট করেছে ওই অরিজিৎ চক্রবর্তী, তো উনি বলছে একদম রিসেন্টলি, তো রনিদা বলছে যে পেদ্দি সিনেমাতে রনিদা কাজ করেছে, প্রথম তেলেগু ডেবিউ, ওই রামচরণের পেদ্দি। বলছে যে সেখানে একটা সিনে 500টা জুনিয়র আর্টিস্ট রয়েছে, ঠিক 500টা জুনিয়র আর্টিস্ট মানে তোমার ফ্রেমটা ভর্তি, প্রথম গ্র্যান্ডার আছে, সেকেন্ড হচ্ছে 500টা লোকই অ্যাক্টিং করতে জানে, মানে তাদের এটাই হচ্ছে ফুল টাইম প্রফেশন, বুঝতে পারলো তো, তারা টাকাও সেরকম পাচ্ছে, এবং তাদেরকে কোঅর্ডিনেট করার জন্য সেরকম লেভেলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও আছে, আর্টিস্ট কোঅর্ডিনেটরও আছে, সবকিছু, আর মানিটাও একটা হিউজ সাপোর্ট, এবং টাকাও প্রত্যেকে পাচ্ছে, তাই জন্য তারা কিন্তু টাইমলি পৌঁছাচ্ছে এবং ডেডিকেটেডলি কাজ করছে। এবার ধরো কিছু সিন আছে, ধরো ড্রামা সিন, ঠিক আছে, অ্যাকশন ফ্যাকশন তো বাদ দিলাম, ওগুলো তো বাজেটের গল্প, আমি তোমাকে ড্রামা সিন বলছি, যে ড্রামাটা তোমাকে এলিভেট করতে গেলে তোমাকে ধরো জুনিয়র আর্টিস্টের রিয়াকশনটাই হচ্ছে আসল। এক্সাম্পল হচ্ছে RRR এর ধরো সিনটা, যেখানে রামচরণ জুনিয়র এনটিআরকে চাবুক মারছে, জুনিয়র এনটিআর গান গাইছে কোমারাও ভীমারু, ওখানে দেখবে মেন মজাটা হচ্ছে যে পাবলিক কিভাবে রিয়াক্ট করছে, ধীরে 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 ওদের মধ্যে ওদের রক্তটা গরম হচ্ছে, ওরা ধীরে ধীরে কাঁটা তার নাড়াতে শুরু করছে, একটা টেনশন বিল্ড হচ্ছে, যেটা এতদিন লোকে এমনি করতে পারে না, এই লোকটা একটা রামচরণ রিয়েলাইজ করছে যে আমি যতকে মারছি, গান গাইছে, এটা দিয়ে লোককে মোটিভেট করে দিয়েছে, এর বেঁচে থাকাটা আমার জন্য বেশি দরকারি, আমি যেটা ওয়েপেন্স দিয়ে করতে পারবো না, এই লোকটা নিজের একটা কথা দিয়ে করে দিচ্ছে। দিস ইজ দ্য ইমোশন অফ দ্য সিন। জুনিয়র আর্টিস্টদের পারফরমেন্স দেখবে, ঠিক, এবং কতগুলো জুনিয়র আর্টিস্ট আছে। এবার তুমি ধরো এই সেম সিনটা তুমি করতে যাচ্ছ, এটা অ্যাকশন সিন নয় কিন্তু, এটা কিন্তু না, এটা ড্রামা, সিম্পল ড্রামা, তুমি জুনিয়র আর্টিস্টের ওই পারফরমেন্সটা এখানে পাবে না, তারা ততটা পলিশ নয়, তারা সেই টাকা পায় না, সময়কালটাও কম। আচ্ছা, সময়কাল কম, তুমি যে ধরে 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 রিয়াকশন শট গুলো নেই, এবার তুমি ওই RRR এর ওই সিনটা থেকে জুনিয়র আর্টিস্টদের রিয়াকশনটা কেটে ফেলে দাও, নিজে এডিট করবে একবার, সিনটা নাও, দিয়ে জুনিয়র আর্টিস্টের শর্টস গুলোকে কেটে 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 কমিয়ে দাও, এবার তুমি দেখবে সেম ইম্প্যাক্টটা পাচ্ছ, ইম্প্যাক্টটা হবে না। ওর কিছু জিনিস না
এইটার উপরে দাঁড়িয়ে থাকে যে লোকে কিভাবে রিয়াক্ট করছে। বা ধরো তুমি একটা ড্রামা বিল্ড করছো, কথার কথা বলছি, দেখবে আকিরা কুরোসাওয়া খুব ইউজ করতো যে ধরো তোশিরো মিফুনে হেঁটে আসছে, পিছনে হাওয়া দিচ্ছে, উইন্ডটাকে ইউজ করতো অ্যাকশনের আগে, বা অ্যাকশনের মধ্যে ও ধরো একটা তরল দিয়ে কাউকে একটা মারলো, একটা কাট করলো, পিছনে হাওয়াটা জোরে। এটা তো ইয়েতেও আছে, সেভেন সামুরাইতেও আছে, এবং সেটার ইন্সপিরেশন তুমি শোলেতে দেখতে শোলেতেও আছে। তো এই যে হাওয়া ইউজ করা, এই যে জল ইউজ করা, এবার ধরো তুমি রিকুইজিশন দিলে যে আমার আজকে জল চাই, ঠিক আছে, ধরো কোনো হেভি সিন, ধরো ড্রামা সিন, আমি ধরো এবার একসাথে এটা তুমি একটা বলছিলে না, ওই মৃগয়াতে নাইট সিকোয়েন্স চাইছিলে। হ্যাঁ এক্স্যাক্টলি। ধরো নাও বীরজারাতে একটা সিন আছে, একটা গান হচ্ছে আয়া তেরে দর পর দিওয়ানা, সেখানে প্রীতিদিনটা ছুটে এসে শাহরুখকে জড়িয়ে ধরছে, এটা ড্রামা সিন। কিন্তু ইয়াশ চোপড়া কি করছে, বাইরে ঝোড়ে বৃষ্টি হচ্ছে, ভিতরে দরগার মধ্যে একটা কোনায় গান হচ্ছে, সেটআপটা দেখবে তো একবার, কতগুলো জুনিয়র আর্টিস্ট সেটটা কিভাবে তৈরি করছে, এটা কিন্তু নর্মাল একটা ড্রামা সিন, ইটস আ ইমোশনাল সিন, যে প্রীতিদিনটা নিজের বাড়ির লোকের সামনে দৌড়ে এসে শাহরুখকে জড়িয়ে ধরছে, এই যে বৃষ্টি ঝমঝম করে হচ্ছে, এবার তুমি ধরো রিকুইজিশন দিলে যে বৃষ্টি চাই, এই লজিস্টিক্সটা কি, এই মিশন সিনটাই ক্রিয়েট হচ্ছে। এবার এইটা ক্রিয়েট করবার জন্য তোমাকে রেন মেশিন লাগবে, রেন মেশিনের ভাড়া আছে, আচ্ছা জলের ভাড়া আছে, কতক্ষণ বৃষ্টি করাতে হবে, ঠিক আছে, সেটটা ওরকম হতে হবে, একটা কাওয়ালি চলছে একটা সাইডে, এবার তুমি এইটাকে পুরো উড়িয়ে দাও, রাখো হচ্ছে একদম ছোট্ট ক্লোজ আপ শট, শাহরুখ খান এসে দাঁড়ালো, তুমি ইম্প্যাক্টটা সেম হবে না, দিস ইজ আ ড্রামা সিন বাট ইউ ক্যানট ক্রিয়েট দ্য ইম্প্যাক্ট, এখানেও টাকা লাগে, তুমি যতই ওই জিনিসটা ক্রিয়েট করতে যাবে না, ইভেন ড্রামার মধ্যে ইউ নিড মানি। এবার বাংলা সিনেমা সেটা কিছুতেই পারছে না, এমন একটা জায়গায় লুপে ফেসে গেছে, মার্কেট ছোট, তাই ইনভেস্টমেন্ট বেশি হবে না, ইনভেস্টমেন্ট যেহেতু বেশি হচ্ছে না, সিনেমা একটা সার্টেন এর উপরে যেতে পারে। আবার ধরো কিছু ছবি আছে যেটা ভালোই মোটামুটি ভালো টাকা পেয়েছে, দিন সংখ্যাটাও কম্পারেটিভলি বেশি পেয়েছে, সেখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে আউট অফ প্র্যাকটিস, আউট অফ কমার্শিয়াল ফিল্ম মেকিং প্র্যাকটিস। তারপরে ব্যাপার হচ্ছে কি বলতো, আমি নাম করবো না, একটা কাজ হচ্ছে, সেখানে একটা ডিরেক্টরকে নেওয়া হয়েছে, সেই ডিরেক্টরকে অনেক কিছু দিয়ে হচ্ছে, ডবল ক্যামেরা, জিমিজি ভ্যান সবকিছু, বা সেই ইউজ করতে জানে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, আমাদের এখানে একটা টাইম অবধি কমার্শিয়াল সিনেমাকে যেহেতু একটা হ্যাটা করে দেখা হয়েছে, এটা তো তুমিও জানো, তাতে কি হয়েছে না, লোকের ওই ট্রেনিংটা হয়নি। এবার ধরো তোমাকে দিয়ে দিল, কথার কথা তোমাকে আমি মোকোবট দিয়ে দিলাম, তুমি জানো না যে কোন শটে চালাতে হবে, তুমি নিয়ে পড়েই থাকবে, তুমি বসে থাকবে চুপ করে। আমি কমার্শিয়াল ছবি আগে থেকে হ্যাটা করার টেন্ডেন্সিটার জন্য তোমার এই জিনিসটা কি করে তৈরি করতে হয় ওটার সায়েন্সটাও বোঝে না, না না না, ওটার পিছনে কিন্তু একটা সায়েন্স আছে, এক্স্যাক্টলি, ঠিক আছে, তোমায় কিন্তু ওটা অ্যান্টিসিপেট করে বিল্ড আপ, সেটা কিন্তু করানো তোমার থেকেই শুনেছি সব ওইগুলো। না আমি ওটাই বলছি যে এইবার ব্যাপার হচ্ছে কি বলতো, এইগুলো না যে কোনো বেসিক সিনের মধ্যেও কিন্তু প্রয়োজন, ঠিক আছে, ঠিক। এবার সেইটা করার জন্য যে সময় দিয়ে, এই যে ধরো আমি আজকেই সকালবেলা ধুরন্ধর 2 এর যে অ্যাকশন ডিরেক্টর, মানে ইন্ডিয়ান যে অ্যাকশন ডিরেক্টর এজাজ গুলাব, তার একটা ইন্টারভিউ দেখছিলাম ডিজিটাল কমেন্ট্রিতে, তুমিও দেখো, ও যে ক্লাইম্যাক্সটা করেছে না, যেটা ওখানে ওই মুরিদকে মাদ্রাসার মধ্যে অ্যাকশন হচ্ছে, লম্বা একটা, অনেক লম্বা, দ্যাট হ্যাজ বিন শট ফর 16-17 ডেজ, এবং প্রেপ হয়েছে 10 দিন, এবং জাস্ট ওই যে ট্যাঙ্কে অর্জুন রামপালকে ডুবিয়ে দিচ্ছে, দ্যাট সিন হ্যাজ বিন শট ফর 3 days। ওই শুধু ওইখান থেকে টেনে নিয়ে ট্যাঙ্কে ফেলছে, তেল ফেলছে, লাইটারটা ফেলে দিয়ে হেঁটে যাচ্ছে, দ্যাট ইজ শট ফর 3 days। এবার তুমি বলো ওইটা তুমি পাবে এখানে? আচ্ছা ওই পার্টিকুলার ওই চাঙ্কটা যদি দেখো, যে অর্জুন রামপালকে টেনে একটা ট্যাঙ্কের উপর তুলছে, ওকে বসাচ্ছে, তেলটা পড়ছে, ওর লাইটারটা রেখে দিচ্ছে, হেঁটে চলে আসে, অর্জুন রামপাল বকছে, এটা তো খুব একটা ডিফিকাল্ট সিন না, তারপর ব্লাস্ট হচ্ছে, এটা বড়, এটা ডুয়েবল। কিন্তু ওরা কতক্ষণ ধরে করছে? 3 দিন ধরে করছে, তোমায় করতে হবে হাফ বেলায়। এবার তুমি দেখবে কোথায় প্রবলেমটা হয় বলো, তুমি বলো আর এটা তো করাই যায়, করে তো তুমি দেবে, কিন্তু এই যে কোন অ্যাঙ্গেল থেকে যে এই যে আগুনটা তেলের উপর এতে এসে একটা সিনে মাল্টিপল শট গুলো, এই যে ফায়ারটা ট্রাভেল করে গিয়ে উঠছে, আচ্ছা ব্লাস্টটা যখন হচ্ছে তার কোন অ্যাঙ্গেলটা হবে, দেখবে একটা যখনই ব্লাস্টটা হয়, রণবীর সিং এর ব্যাকে একটা দেখায় হচ্ছে টপ অ্যাঙ্গেল থেকে, যে ও পুরো ফেটে গেছে মেজর ইকবাল, সেটা বোঝায়, দেখবে তুমি দেখতে পাবে পুরো জিনিসটা। তার মধ্যে সিজি কিছুটা আছে, আচ্ছা মেকআপ আছে হিউজ, দুজনের ওই সময় যে মেকআপটা, প্রত্যেকদিন ওই মেকআপ কন্টিনিউটিটা তো তোমাকে মেনটেন করতে হবে, যে মুখে ফুকে একদম তোমার কি, তুমি তো নিজে এডি হিসেবে কাজ করেছো, এবার তুমি বলো এটা অ্যাচিভ করতে যদি বলা হয়, এটা বিরাট বড় তামঝামের ব্যাপার আছে, তুমি পারবে না, মানে ওই জন্য লোকে যে বলে দেয় না খুব ইজি, যে আমার সব থেকে ভালো মনে হয়, আমি অ্যাকশন দেখি করছিলাম, আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, আমি একটা ছবি পোস্ট করেছিলাম, আমরা লোকেশন দেখছিলাম কোথায় কোথায় অ্যাকশন হবে ইত্যাদি, তো যে আমাদের অ্যাকশন ডিরেক্টর এসে একজন নিচে কমেন্ট করেছে, তোমরা আনবু আরিবুকে নিলে না? হ্যাঁ এটা তো বলছিলে। আমি বললাম যে আমি না, তাকে রিপ্লাই করলাম যে ভাই আনবু আরিবুর পার ডে কস্ট হচ্ছে 40 লাখ হচ্ছে ওদের চার্জ ডেইলি, এবং ওর পুরো টিম মিলিয়ে আর কি। হ্যাঁ মানে ওদের কস্টিং হচ্ছে 40 লাখ, এটা তো বাংলা ছবি নেবে না, আচ্ছা তুমি টিম না, দ্যাট ইজ देयर রেমুনারেশন। এবার ধরো ও যতগুলো ফাইটার্স আনবে, রাইডার্স আনবে,
ঠিক আছে, ধরো আমাদের এখানে একটা বাইক সিকোয়েন্স আছে, হ্যাঁ। ওর জন্য রাইডার্স আনবে ধরো চেন্নাই থেকে, তাদের আলাদা কস্টিং আছে। আচ্ছা, তো- ওরা যে নেবে 40 লাখ, তারপরে ওদের হোটেল, হ্যাঁ ট্রাভেলিং, খাওয়া দাওয়া, সেটার কস্টিং আছে। সব আচ্ছা, তার পরবর্তীতে ইকুইপমেন্টস তারপরে তো ও রিকুইজিশন দেবে যে আচ্ছা এই অ্যাকশনটা এইটা- করতে না আমার এই ক্যামেরাটা এইটা লাগবে, লাগবে। বোল্ট ক্যামেরা দাও, এই হ্যাঁ। দাও, ওই দাও। তুমি দেখবে হয়তো অ্যাকশনের বাজেটই হচ্ছে 10 কোটি, তাহলে কিন্তু লোকে কিন্তু কমেন্টটা করে দিল, কারণ হ্যাঁ। লোকে জানে যে লোকেশ কানাগরাজ আর কেজিএফ অ্যাকশন Exactly. রেটটা হচ্ছে আনগুয়ারি। ও তো একসাথে সবই পাচ্ছে না। এবার ও ওটা দেখেছে, হুম। ও এক্সপেকটেশন ওটা রাখছে, ও কমেন্টটা করে দিয়ে চলে গেল, হুম। কিন্তু ওর পিছনের লজিস্টিক্যাল ব্যাপারটা তো যায় না। কিন্তু তুমি যখন জেনে যাচ্ছ, তুমি ধরো জানো যে এটা কেন অ্যাচিভেবল নয়, জেনে যাওয়ার পরেও যদি তুমি সেম পেডিস্ট্রেনে রেখে বিচার করো, এটা তো কখনো পসিবল না। এবার এটার আরেকটা দিক আছে, ধরো এবার দেখো, আমি তোমাকে বলছি, এই জিনিসটা কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রি খুব ভালো করে বোঝে, মানে ওখানকার অডিয়েন্সের কথা বলছি। তুমি অর্জুন রেড্ডির মেকিংটা দেখবে, তুমি কবির সিং এর মেকিংটা দেখবে। কবির সিং অনেক বেশি পলিশড, অনেক বেশি পলিশ অনেক পলিশড, কারণ বাজেট পেয়েছে, প্রচুর শর্টস এর ভেরিয়েশন কাবির আছে। সিং এর মধ্যে মানে অর্জুন রেড্ডির মধ্যে একটা র ব্যাপার আছে, র ব্যাপার, ওটা কিন্তু খুব মানে সিম্পল একটা ছবি। মানে তুমি দেখবে যে ফ্ল্যাটটাও যে দেখাচ্ছে যেখানে বিজয় দেবরকোন্ডা রয়েছে, ফ্ল্যাটটা খুব ক্লস্ট্রোফোবিক, ছোট ফ্ল্যাট, মানে যতটা পেরেছে ওরা। ঠিক, বা দেখবে আরেকটা সিন আছে, সব থেকে ভালো এই সিনটাতে বোঝা যায়, একটা দেখবে হিরোইনের সাথে ও প্রেম করে না, একটা সামলার ছিল, তাকে নিয়ে একটা গাড়ির মধ্যে মেকআউট করতে যায়, তারপর উঠে চলে যায়। এবার তুমি দেখবে কবির সিং এ ওটা কতগুলো শর্টস নিয়েছে, প্রচুর শর্টস নিয়েছে, ঠিক আছে। কিন্তু অর্জুন রেড্ডির ক্ষেত্রে তুমি দেখবে একটা ওয়াইড অ্যাঙ্গেল ধরতে পেরেছে, তার মানে কি ওখানে ক্যামেরাটা লুকিয়ে ওই দিনকে শুট করছিল, যে অ্যাঙ্গেল থেকে ওয়াইড লেন্সে পেয়েছে ওইটাই নিয়েছে, ঠিক আছে, তারপর একটা নিতে পারেনি। কিন্তু অর্জুন রেড্ডির লোকে মেকিংটা, আচ্ছা তুমি 2017-তে অর্জুন রেড্ডি এসছে তো, 2017-তে তেলেগু সিনেমার অন্য যে কোনো সিনেমা তোলো, প্রোডাকশন ভ্যালু অনেক বেশি, ঠিক আছে। অর্জুন রেড্ডি কিন্তু সেই লেভেলে কত বড় বাজেটেরও না, ইভেন বক্স অফিসে যে বিরাট কিছু 70 কোটি করেছিল, বুঝছো, হ্যাঁ। কিন্তু ওর বাজেট ছিল যে 2.5 crores বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে লোকে কিন্তু ওই প্রোডাকশন কোয়ালিটিটা দিয়ে বিচার করছে না, না। ও দেখছে যে নতুন কি আসছে, যে হিরো এরকম ফ্লড, এই যে রেজটা আছে, হুম। এইটা লোকে অ্যাপ্রিসিয়েট করছে, ঠিক আছে। তুমি একবার যদি অ্যানিমাল আর কবির সিং দেখে নাও এবং পরে গিয়ে অর্জুন রেড্ডি ভিজিট করো, যারা করেছে তারা অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে ইন দি অডিয়েন্স। আমি কিন্তু এরকম কমেন্ট পেয়েছি যে অর্জুন রেড্ডি আরে তোমরা কি বাট বলো, অ্যানিমেল কবির সিং এর আগেই মনে হয় দেখে নিয়েছিলাম, ওই জন্য ওটা হ্যাঁ, ফিল হয়নি। কিন্তু যারা পরে দেখেছে না, আমি কমেন্ট পেয়েছি যে তোমরা দাদা বলো অর্জুন রেড্ডি খুব ভালো, আমার তো কবির সিং বেটার লেগেছে, কারণ সে কি করছে, ওই চকচকে ঝকঝকে গ্ল্যামারাইজ লুকটা দেখছে, হুম। বুঝতে পারলে তো। আর তেলেগু অডিয়েন্স কিন্তু বুঝেছে যে দেখ ভাই, এ তো নিজের ঘরের টাকা লাগিয়ে করেছে, আই উইল নট গো বাই দ্য লুক এন্ড ফিল, আই উইল গো যে হাউ হোয়াট নিউ হি ইজ ব্রিঙ্গিং টু দ্য টেবল, বুঝতে পারলে তো। তুমি যদি সবগুলোকে একই পাশাপাশি রেখে দাও, বা রাজামৌলি যে বাজেটে অপারেট করছে, সেটা তো সেটা- সবাই পারবে সেটা ধরো এটা বলিউডও পারবে না। ঠিক। আমি যখন দেখি যে কেউ কিছু এরকম কিছু বলছে, হ্যাঁ। আমি একটু ইগনোরই করি, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। এবার একটা পার্টিকুলার ক্ষেত্রে এরকম হয়েছিল যে একজন পরিচালক সে একটু মানে বাজেভাবে বিহেভ করছিল, ফিল্ম মেকারেরও বোঝা উচিত যে ভাই দেখো এও এর কাজ করছে, এরও আমার সাথে কোনো পার্সোনাল ভেন্ডেটা নেই, আর উল্টো দিকে রিভিউয়ারেরও বোঝা উচিত যে দেখো এদেরও একটা কিছু কনস্ট্যান্টের মধ্যেই করেছে যে কারণে করতে পারেনি। আমার যেটা মনে হয়েছে যে এত বেশি স্টার, মানে তুমি যদি এক্সপেরিমেন্টাল ছবি বানাচ্ছ, দেন ওয়াই আর ইউ গোয়িং ফর মেইন স্ট্রিম নেমস, ঠিক আছে। তাতে কি হচ্ছে কি, তুমি ছবির বাজেট বাড়িয়ে দিচ্ছ, তোমার রিকভারি হচ্ছে না। ও বলছে বনবিটা খাই আমি সকালে, ঠিক আছে, এটা কিন্তু পাঞ্চ নয়, এটা হি এটা থাকছে তো ছবিতে। হ্যাঁ। আর দেবদার ক্ষেত্রে তুমি যেটা বলেছো যে হ্যাঁ কন্টিনিউয়াসলি যে চেঞ্জ করেছে, ট্রেন্ড অনুযায়ী আর কি বুঝে করে, সেই অনুযায়ী নিজেকে অ্যাক্লিমেটাইজ করে, না ওটা ঋতিকদার মধ্যে ছিল ওই অ্যাকশনটা অফকোর্স। আরে ওনার প্রথম ছবি কি পাগল প্রেমী, বাট ও তো পরে আর ওটা করেনি। ওটাই তো বলছি, ওটা করেনি, ওটা ভিতরে লুকিয়ে ছিল। আচ্ছা, ইভেন আমি বলছি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, এখনো যেহেতু সামনে আসেনি গ্লিমসেস গুলো, টোটাদা যা কাজ করেছে না, আচ্ছা, তুমি দেখো গেলি, তুমি দেখো না মিউজিকের যে চয়েস, এই যে পপ মিউজিক ইউজ করা, অ্যান্টি সিচুয়েশনাল মিউজিক, এগুলো তো পরিষ্কার ট্যালেন্ট, একদম বোঝাই যাচ্ছে তো পরিষ্কার। আমি বলছি যে ওভার অনুরাগ কাশ্যপের বলো একটা কোয়ালিটি ফল হয়েছে সেখানে কোথাও গিয়ে, ধরো একটা সার্টেন পলিটিক্যাল ন্যারেটিভ চলছে, তুমি সেইটাকে এনক্যাশ করে তোমার ছবিটাকে দিয়ে একটা সার্টেন কাইন্ড অফ হেট্রেড যদি ছড়িয়ে দিচ্ছ, এবং সে জীবনে এসে সব থেকে বড় সাকসেস যখন পেয়েছে তখন হি ওয়াজ অ্যারাউন্ড 70, এক্স্যাক্টলি, ঠিক আছে, তখন তাকে লোকে পুরো দুনিয়া চিনেছে। সেটাই। তার আগে একটা টাইমে হি ওয়াজ আ ঘোস্ট রাইটার, ওর নামই দিত না কেউ। বাট আমি বলবো যে হ্যাঁ, রূপমদার কিন্তু ফ্যান বেস আছে। হ্যাঁ, রূপমের ফ্যান আছে, এবং